হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। সি রিবা, তোর পছন্দ এত নিচে তা আগে জানতাম না। এরকম একটা কালো ছেলে তোর বন্ধু? ওকে দেখেই তো আমার বমি আসছে। আর এই কালো ছেলেটাকে তুই আমাদের সাথে ঘুরতে নিয়ে এসেছিস? তুই এই ছেলেটার সাথে থাকতে পারিস, কিন্তু আমরা না। মাথাটা একদম গরম হয়ে গেল। এই সব হয়েছে সাকিবের জন্য। ওকে ডাক দিলাম। তোর সাথে ওই কালো ছেলেটাকে এনেছিস কেন? আমার বান্ধবীরা সবাই বলছে এত কালো একটা ছেলে কিভাবে আমার পরিচিত হলো। তোর জন্য আজকে ওদের কাছে আমার মান সম্মান শেষ হলো। এখানে আমরা সবাই ঘুরতে এসেছি, আর তুই ওরে নিয়ে এসেছিস কেন? ওদের কাছে আমার আর কোনো মান সম্মানই থাকলো না। আর ওই ছেলেটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কোথায় যেতে হবে তাও জানে না। এখানে সবাই ঘুরতে এসেছি, কত পিক তুলবো আমরা, কিন্তু ওর জন্য তার তোলা যাবে না। ও আমাদের সাথে থাকলে মনে হবে অন্ধকার নেমে এসেছে। এখনই ওকে যেতে বল। ক্ষান্ত হ রিবা। ও তো আমাদেরই বন্ধু, তাই না? তাহলে ওর সাথে এমন করছিস কেন? চুপ কর। ও তোদের বন্ধু হতে পারে, আমাদের না। ও আমাদের সাথে থাকলেও আমাদের মান সম্মান থাকবে না। তুই যদি আর কখনো ওকে আমাদের সাথে নিয়ে আসিস, তাহলে তোর সাথেও কোনো সম্পর্ক থাকবে না। একটা বেঞ্চের উপরে একা বসে আছি। ঘুরতে এসছি, কিন্তু আমার একদমই ভালো লাগছে না। এখানে আসতেও চাইনি, কিন্তু সাকিব ওরা জোর করে নিয়ে আসলো। কিছুক্ষণ পর ওদের কাছে গেলাম। সবাই মিলে একসাথে ছবি তুলতে লাগলো। তখনই রিবা বলল, ওই, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? তুই ভাবলি কি করে আমরা তোর সাথে ছবি তুলবো? আর তোর কি কোনো জ্ঞান নেই? তোর মতো রাতের অন্ধকারের মতো চেহারা নিয়ে যদি আমাদের সাথে ছবি তুলিস, তাহলে তা আমাদের জন্য অপমানের হবে। কি বলিস? ওর আবার অপমান বোধ আছে নাকি? যদি থাকতো তাহলে এখানে কখনো আসতো না। তুই এত ছ্যাঁচড়া কেন বলতো? এত অপমান করি, তারপরেও তুই বুঝিস না কেন? আর শোন, দোকান থেকে সুন্দর হওয়ার ক্রিম কিনবি, তারপর ওটা প্রতিদিন দিবি। যেদিন ফর্সা হতে পারবি, ওদিন আমাদের সাথে আসবি। কারে কি বলিস? ও এত কালো যে দিনের বেলায় ওকে লাইট মেরে খুঁজে বের করতে হবে। ক্রিম দিলে কোনো লাভ হবে না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এর থেকে আমাকে যদি কেউ মারতো, তাও এত কষ্ট পেতাম না। আমি কালো বলেই কি অপরাধ? আমি তো তোমাদেরই বন্ধু। আমারও তো মন চায় বন্ধুদের সাথে ঘুরতে। তুই আমাদের বন্ধু না, কখনো আমাদের বন্ধু বলবি না। তুই কালো, এটা তো সবচেয়ে বড় অপরাধ। আর তোর লেভেলের কারোর সাথে ঘুরবি, আমাদের সাথে না। যা তো এখান থেকে। ওদের কাছ থেকে চলে আসলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কালো বলে কি সব জায়গায় আমি অপমানিত হব? কেন, কালোরা কি মানুষ না? হয়তো এই পৃথিবীতে সাদা চামড়ার মানুষগুলোর কাছে কালোরা কোনো মানুষের মধ্যেই পড়ে না। আমরা কালো, এটা তো আর আমাদের দোষ না। তাহলে সবাই কেন আমাদের অপমান করবে? আমি রবি, অনার্স প্রথম বর্ষে পড়ি, অ্যাকাউন্টিংয়ে। আর এতক্ষণ যাদের সাথে ছিলাম, ওরাও অ্যাকাউন্টিংয়ে পড়ে। ক্লাসের ভিতর একমাত্র আমিই অন্যরকম। সবাই আমাকে নিয়ে মজা করে। মাঝে মাঝে তো স্যারেরাও মজা করে। খুব কষ্ট পাই, কিন্তু কাউকে বলতে পারি না, কারণ বলার মতো কেউ নেই। আমাদের কষ্ট বোঝার জন্য কেউ নেই। শুধু ক্লাসে না, পুরো কলেজে আমার মতো কেউ নেই। সবাই তো বলে আমি বাংলাদেশের না, নাইজেরিয়া বা আফ্রিকার কেউ হব। একটা বেঞ্চের উপরে একা বসে আছি, আর চোখের পানি ফেলতে লাগলাম। এছাড়া তো আর কোনো উপায় নেই। যখন থেকে বুঝতে শিখলাম, তারপর থেকেই সবাই আমাকে নিয়ে মজা করতে থাকলো। কলেজে, তার বাইরে, সব জায়গায় আমি হাসির পাত্র। মাঝে মাঝে মরে যেতে মন চায়, কিন্তু তারপর আবার মনে হয়, এই সামান্য ব্যাপারে আমি কেন আত্মহত্যা করব? যদি জীবনে ভালো কিছু করতে পারি, তখন যারা আমাকে নিয়ে মজা করত, তারাই আমার প্রশংসা করবে। বেঞ্চের উপর বসে আছি, এসব ভাবছি,
আর চোখের পানি ফেলছি। হঠাৎ একটা ছেলে বলে উঠল, ভাইয়া, অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে একা একা বসে কাঁদছেন। কি হয়েছে ভাইয়া আপনার? ছেলেটার বয়স 13-14 হবে, পথ শিশু। কিছু হয়নি আমার, আমার কপালটাই খারাপ। সব জায়গায় শুধু অপমানিত হই। কেন ভাইয়া? কেন আবার? আমার এই সুন্দর চেহারার জন্য? ভাইয়া, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। অন্য সবাই যদি আপনাকে অপমান করে তাহলে সেখানে আপনার কিছু করার নেই, কিন্তু আপনি নিজেকে নিজে কেন অপমান করছেন? অন্য সবার কাছে যেমনই হন না কেন, আপনি আপনি নিজের কাছে তো আপনি সেরা। ছেলেটার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছি। এতটুকু একটা পথ শিশু যা বোঝে, আমরা ভদ্র সমাজের শিক্ষিত মানুষগুলো তাও বুঝি না। এই লেখাপড়া করে কি লাভ, যে লেখাপড়া মানুষদের সম্মান দিতে শেখায় না? এর চেয়ে লেখাপড়া না করাই ভালো। আপনাকে যারা কালো বলে অপমান করে আসলে তাদের মনটাই কালো। ছেলেটার সাথে কথা বলে ভালো লাগলো। অনেকক্ষণ ওর সাথে কথা বললাম। ছেলেটাকে কিছু টাকা দিতে চাইলাম, কিন্তু নিল না। নাম কি তোমার? আমাদের তো কেউ নাম ধরেই ডাকে না। আমি ডাকবো, বলো তুমি। নীরব আমার নাম। আরো কিছুক্ষণ কথা বলে ওখান থেকে চলে আসলাম। হঠাৎ সাকিব কল দিল। বুঝলাম না ও এখন আবার কল কেন দিল। যখন সবাই আমাকে অপমান করলো তখন তো একটা কথাও বলেনি। ঠিকই বুঝতে পেরেছি আমার কোনো বন্ধু নেই। কল রিসিভ করলাম। ওর কথা শুনে তো অবাক হয়ে গেলাম। দোস্ত, সরি। আমি জানি তখন তুই অনেক কষ্ট পেয়েছিস। কি করব বল? তুই তো জানিস রিবা অনেক রাগী। আমার কিছুই করার ছিল না রে। যদি আমি কিছু বলতাম তাহলে আমাকেও অনেক কিছুই বলতো। কোনো ব্যাপার না, রাখি আমি, বাসায় যাব এখন। কল কেটে দিলাম। ওর সাথে কথা বলার কোনো ইচ্ছাই এখন নেই। দুনিয়াটা বড়ই অদ্ভুত। মেয়েদের জন্য সবাই সবকিছু করতে পারে। সাকিব চায় না রিবার সাথে ওর বন্ধুত্ব নষ্ট হোক, তাও যা কিছু বলুক না কেন। তার জন্য যদি আমার সাথে ওর বন্ধুত্ব নষ্ট হয় তাতেও ওর কিচ্ছু হবে না। তারপরেও চাইবে ওর মেয়ে ফ্রেন্ডদের সাথে বন্ধুত্ব নষ্ট না হয়। মেয়ে ফ্রেন্ড সবার আগে, তারপর সবকিছু। থাকুক ও ওর মতো। ও যে আমার কেমন বন্ধু তা বুঝতে পেরেছি। আজকে আমাকে রিবা আর ওর বান্ধবীরা মিলে এত অপমান করলো, আর ও কিছুই বলল না, চুপচাপ শুনছিল। বাসায় যাওয়ার পথে একটা দোকানে গেলাম। ভাইয়া, ফর্সা হওয়ার কোনো ক্রিম আছে? কার জন্য ভাইয়া? আমার জন্য। ভাইয়া, আপনার উপর ক্রিম কাজ করবে না। যাদের ব্রণ আছে তাদের দিলে কাজ করবে, কিন্তু আপনি তো কালো, তাই আপনার জন্য কোনো ক্রিম আছে বলে মনে হয় না। হতাশ হয়ে দোকান থেকে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, আমার সাথেই কেন এমন হয়? জীবনে কোনো মেয়ে তো আমার বন্ধু হয়নি, উল্টে আমাকে নিয়ে মজা করেছে। আর এখন তো কলেজের সবাই আমাকে নিয়ে মজা করে। বাসায় এসে ফ্রেশ হলাম। রাতে খাওয়ার পর শুয়ে আছি আর ভাবছি সকালে আবার কলেজে যেতে হবে। কলেজে যেতে সবার ভালো লাগে, আর আমার খারাপ লাগে। কলেজে যাওয়ার পরই আমাকে নিয়ে মজা শুরু হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর কলেজে গেলাম। ক্লাসে এসে একটা বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পর রিবা আর ও বান্ধবীরা আসলো। আমাকে দেখে বলতে লাগলো, ওই, তোকে বলেছি না ক্লাসে এসে সবসময় পিছনের বেঞ্চে বসবি? আমি কেন পেছনের বেঞ্চে বসবো? আর পেছনে বসলে স্যারেদের কথা ভালো করে শোনা যায় না। ওই, তুই এত পড়ালেখা করে কি করবি? তোরে তো এমনিই কেউ চাকরি দিবে না। এখন এখান থেকে ওঠ। উঠবো না এখান থেকে। আপনার কথা কেন শুনবো? আপনার ভালো না লাগলে আমার সামনে আসবেন না। আমি তো আর আপনার সামনে যাচ্ছি না। রিবা আমাকে থাপ্পড় দিতে চাইল, কিন্তু আমি হাত ধরে ফেলেছি। ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। দেখুন, আপনাকে আমি কিছুই বলিনি। আপনিই সবসময় আমাকে অপমান করেন। আপনাকে তো আর আমার সামনে এসে কথা বলতে বলছি না, তাহলে কেন আপনি শুধু শুধু আমাকে নিয়ে পড়ে থাকেন? ক্লাসের সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে আমার সাহস হলো কি করে। আসলে এতদিন সবাই আমাকে অপমান করত, আমিও নিজেকে অপমান করতাম কালো বলে। কিন্তু ওই ছেলেটা আমার চোখ খুলে দিল। এখন সবাই আমাকে অপমান করলেও আমি নিজেকে করব না।
তাতে যতই কষ্ট পায় না কেন। আমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি। রিবা রাগ করে ক্লাস থেকে চলে গেল। ক্লাস শেষে ক্যাম্পাসে একা একা বসে আছি। সবাই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমার সাথে আড্ডা দেওয়া তো দূরের কথা, কেউ কথা বলতেও আসে না। সবাই কত সুন্দর, আমার মতো কালো ছেলের সাথে কে কথা বলতে আসবে? মাঝে মাঝে সবাইকে দেখলে খুব মন খারাপ হয়, চোখ দিয়ে পানি পড়ে যায়। হঠাৎ রিবা এসে আমার গলার কলার ধরে থাপ্পড় মারতে লাগলো। তারপর ওর সাথে আসা ছেলেগুলো আমাকে মারতে থাকলো। তোর সাহস কি করে হয় ক্লাসে আমাকে অপমান করার? আজকে তোর এমন অবস্থা করব, জীবনে আর কখনো আমার সামনে পড়বি না। এই সবাই ওকে মারতে থাক। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমাকে সাহায্য করার মতো কেউ নেই। রিবার বাবা বড় রাজনীতিবিদ, তাই ওকে কেউ কিচ্ছু বলে না। শরীরের অনেক জায়গায় কেটে গেল, মুখ দিয়ে রক্ত পড়তে থাকলো। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। কিছুক্ষণ পর ওরা মারা বন্ধ করে চলে গেল। মাঠের ভিতর একা পড়ে আছি, উঠতে পারছি না একা, কেউ সাহায্যও করছে না। হঠাৎ একটা ছেলে এসে আমাকে ধরে উঠালো, তারপর আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ব্যান্ডেজ করে ওষুধ লিখে দিল। অনেক ধন্যবাদ তোমাকে। যেখানে সবাই আমাকে ফেলে রেখেছিল, সেখানে তুমি আমাকে সাহায্য করলে। তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। উপকার কিসের? আমাকে তোমার বন্ধু মনে করে। আমরা তো একই কলেজে পড়ি। চোখ দিয়ে পানি পড়ে গেল। কাঁদছো কেন? আজ পর্যন্ত কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায়নি, করবেই বা কেন? আমি অন্যদের মতো সুন্দর না। তোমাকে আমার সাথে বন্ধুত্ব করতে হবে না, তাহলে হয়তো কলেজে সবাই তোমাকে নিয়ে মজা করবে, কেউ তোমার সাথে কথা বলবে না। আমি সবাইকে নিয়ে চিন্তা করি না। যখন যা ঠিক মনে হয় তাই করি। তাতে অন্য সবাই যা মনে করে করুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর মানুষের সৌন্দর্যই সব না, মন সুন্দর হলে সবকিছু সুন্দর। আমি সাব্বির, অ্যাকাউন্টিং এ। আজকেই প্রথম কলেজে আসলাম। আমি রবি, আমিও অ্যাকাউন্টিংয়ে। তাহলে তো ভালোই হলো, আমরা একই সাবজেক্টে। আজ থেকে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। আর বাকি সবার কথা বাদ দাও। ওর সাহস কত আমাকে অপমান করে? ওর হাত পা ভেঙে ফেলা উচিত ছিল। ঠিকই বলেছিস। আজকে ক্লাসে ও যা করলো, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তবে ওকে এভাবে মারা ঠিক হয়নি রে। ওর কথা শুনে তো মাথাটাই গরম হয়ে গেল। ওর কথা শুনে তো মাথাটাই গরম হয়ে গেল। ওর মতো ছেলের জন্য এটাই ঠিক আছে। যা করেছি একদম ঠিক করেছি। ওরে আরো মারা উচিত ছিল। ওর কত বড় সাহস ক্লাসের সবার সামনে আমাকে অপমান করে। ও আমার হাত ধরেছে, এটা আমার জন্য অনেক অপমানের। ঠিক বলেছিস, তোর মতো একটা কালো ছেলে আমাদের সাথে পড়ে, এটাই আমাদের জন্য লজ্জার। আমার তো ক্লাসে করতে মন চায় না, ওরে দেখলেই আমার দিনটা খারাপ যায়। দেখ সাকিব, তুই আমাদের বন্ধু, এটা ভুলে যাস না। আর কোনো সময় যদি ওর হয়ে কথা বলিস, তাহলে ভুলে যাব তুই আমাদের বন্ধু ছিলি কখনো। কি বলিস? ওর জন্য তোদের সাথে বন্ধুত্ব শেষ হবে কেন? আজকের পর ওরে নিয়ে আর কোনো কথাই বলবো না। এবার খুশি তো? এই তো আমাদের বন্ধুর মতো কথা বলেছিস। হাসপাতাল থেকে বাসায় চলে আসলাম। আমাকে দেখেই মা বলল, কি হয়েছে তোর? এভাবে ব্যান্ডেজ করা কেন? অ্যাক্সিডেন্ট করেছিলাম। ঠিকভাবে চলাফেরা করবি তো? কত কেটে গেছে? চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। বললেই হলো? দেখতেই তো পাচ্ছি। ডাক্তারকে কল দিব? দরকার নেই, আমি ওষুধ নিয়ে এসেছি। এখন যা, একটু শুয়ে থাক, আমি তোর খাবার নিয়ে আসছি। বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা খাবার নিয়ে আসলো। মা নিজে হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। কতটা কেটে গেছে? এরপর থেকে সবসময় সাবধানে চলাফেরা করবি। আচ্ছা মা, আমি কি একদম ছোটবেলা থেকেই কালো ছিলাম? আমার কথাটা শুনে মা অবাক হয়ে গেল। প্লেটটা নিচে রেখে বলল, হঠাৎ এই কথাটা কেন বলছিস বাবা? মানুষের জীবন মরণ তো তার হাতে নেই। কে কেমন হবে তা মহান আল্লাহ তালাই ঠিক করে দেয়।
আমি তো নিজের ইচ্ছায় কালো হইনি। তাহলে সবাই কেন আমাকে অপমান করবে বলো মা? ছোটবেলা থেকেই অপমান সহ্য করে এসেছি, কারোর সাথে মিশতেও পারতাম না, এমনকি কোথাও ঘুরতে যেতেও মন চাইতো না। আর এখন তো কলেজের সবাই আমাকে নিয়ে মজা করে। আমি যে একটা মানুষ তা হয়তো তারা ভুলেই গেছে। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করেই বানিয়েছেন। এই জন্যই আমরা সৃষ্টির সেরা জীব। তার কাছে কোনো কালো ফর্সা নেই। আমরা সবাই এক তার কাছে। আমরা মানুষরাই পার্থক্য তৈরি করি। আজকে যারা তোকে নিয়ে অপমান করছে একদিন তারাই তোর প্রশংসা করবে। সবারই একসময় ভালো সময় আসবে। আল্লাহ সবই দেখতেছেন, তার উপর ভরসা রাখ। খাবার পর বিছানায় শুয়ে পড়লাম। খুবই দুর্বল লাগছে। এভাবে 15 দিন কেটে গেল। এখন মোটামুটি সুস্থ। এতদিন বাসা থেকে বের হইনি। সাব্বির মাঝে মাঝে বাসায় এসে খোঁজখবর নিয়েছে। ছেলেটা অনেক ভালো। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, ভালো লাগছিল না। কিছুক্ষণ পর ছোট বোন জান্নাত এসে বলল, ভাইয়া, অনেকদিন তো তুমি বাসায় ছিলে, কোথাও যাওনি। চলো না আজকে বাইরে থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না, তুই যা। তুমি না গেলে আমি একা কিভাবে যাব? তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। যদি বাসতে তাহলে এই কথা বলতে পারতে না। ওরে ব্ল্যাকমেল রে। আচ্ছা যাবো, চল। আমি জানতাম তুমি যাবে। কিছুক্ষণ পর রেডি হয়ে বাসা থেকে বের হলাম। নদীর পাড়ে যাওয়ার জন্য একটা রিক্সা ডাক দিলাম। রিক্সাওয়ালা আমাদের দিকে কেমন জানি করে তাকাচ্ছে। রিক্সায় উঠে নদীর পাড়ে চলে আসলাম। হঠাৎ কিছু ছেলে বলল, আপু, পৃথিবীতে কি আর কোনো ছেলে খুঁজে পেলেন না? আরে, বুঝেছিস না, সবটাই টাকার খেলা। মীরা তো টাকার জন্য পাগল। টাকা থাকলে সবই সম্ভব। তা না হলে এই অন্ধকারের সাথেও কোনো মেয়ে থাকবে? আপু, আপনি তো অনেক সুন্দরই আছেন। আপনি চাইলে তো অনেক ছেলেকে আপনার পেছনে ঘোরাতে পারবেন। তাই এই অন্ধকার কি এমন জাদু করলো আপনাকে? আপনাদের মা বোনেদের সাথেও কি এভাবে কথা বলেন? আর শুধু কি প্রেমিক প্রেমিকারাই ঘুরতে আসে, ভাই বোন আসে না? আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান ভাইয়া। তা না হলে আপনি যখন আপনার বোনকে নিয়ে বাইরে বের হবেন তখন অন্য কেউ আপনাকে এই কথা বলবে। আর আপনারা ফর্সা তাই আপনারাই মানুষ, কালোরা কি মানুষ না? কে জানে আপনার পরবর্তী প্রজন্মের কেউ তো কালো হতেই পারে। তখন তাদের নিয়ে যদি কেউ মজা করে তাহলে আপনার কেমন লাগবে? কথায় আছে না, যার সাথে যেরকম করবেন সেরকমই ফল পাবেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা তার বিচার করবেন। আজকে আপনি যার জন্য একজনকে অপমান করবেন, একদিন অন্যজন সেই একই কারণে আপনাকে অপমান করবে। এটা চিরন্তন সত্য। আমরা কেউ তা বদলাতে পারবো না। এটাই হবে। কাউকে সম্মান দিতে না পারেন কিন্তু অপমান করবেন না, কারণ আপনার মা বোনও কিন্তু ঘরে বসে থাকে না। এত সব বলার জন্য সরি। চল তো ভাইয়া। চল বাসায় চলে যায়। কে কি বললো তার জন্য আমরা বাসায় চলে যাব কেন? ওদের মন মানসিকতা খারাপ। আমরা লেকের পাড়ে যাব। অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর চা খেতে গেলাম। এই দোকানের চা খুবই বিখ্যাত। সন্ধ্যের পর বাসায় চলে আসলাম। রাতে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। জান্নাতকে নিয়ে বের হতে না চাওয়ার কারণই হলো সবাই উল্টোপাল্টা বলবে তাই। আর আজকেও সেটা হলো। আমরা কতটা নিচু মনের মানুষ তা আমাদের চিন্তা ভাবনায় বোঝা যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর কলেজে চলে আসলাম। অনেকদিন পর কলেজে আসলাম। আমাকে দেখেই রিবার বান্ধবীরা বলতে লাগলো, ওই দেখ, দিনের বেলায় অন্ধকার নেমে এসেছে। ওরে দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়। ওই দিন এত মারলাম, তাতে তো এত তাড়াতাড়ি কলেজে আসার কথা না। ওই দিন মেরে ভালোই করেছিস, উচিত শিক্ষা হয়েছে ওর। আর কোনোদিন বেয়াদবি করবে না। ওদের কথায় কান না দিয়ে আমি আমার মতো যেতে লাগলাম। ক্যাম্পাসে এসে একটা বেঞ্চের উপরে বসলাম। কিছুক্ষণ পর সাব্বির আসলো। কিরে, এখন কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। চল ক্লাসে যাই। চল। ক্লাসে এসে পেছনের বেঞ্চে বসে পড়লাম। কিরে, তুই পেছনের বেঞ্চে বসেছিস কেন? সামনে আয়। না রে, আমি সামনের বেঞ্চে বসতে পারবো না। আমার সাথে কেউ বসবে না। আমার জন্য পেছনের বেঞ্চই ঠিক আছে। তাছাড়া আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। তাহলে আমিও তোর সাথে পেছনের বেঞ্চে বসবো। আরে না, তুই কেন পেছনে বসবি? তুই সামনে বস। না,
আমিও তোর সাথে বসবো। ওই ছেলেটা কে? ওই অন্ধকারের সাথে বসেছে? ফ্রেন্ড হবে হয়তো। ওই কালো ছেলেটার আবার কোনো ফ্রেন্ডও আছে? অবিশ্বাস্য ব্যাপার তো। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার ক্লাস করাচ্ছেন। হঠাৎ করে রিবা বলে উঠল, স্যার, লাইট অন করতে হবে। কেন? ক্লাসটা কেমন জানি অন্ধকার লাগছে। রিবার কথা শুনে সবাই হেসে উঠল। কারোরই আর বুঝতে বাকি রইল না যে রিবা কেন এই কথা বলছে। সবাই পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে হাসছে, আর আমি মাথা নিচু করে রয়েছি। সাব্বির কিছু বলতে যাবে, ওরে থামালাম। ওদের ভুলে কোনো লাভ হবে না, উল্টো আরো অপমান করবে। স্যার সবাইকে চুপ করতে বলল। কলেজ থেকে তোমাদের পিকনিকে নেওয়া হবে। কোথায় যেতে চাও তোমরা? কক্সবাজার। কিন্তু স্যার, সবাইকে নেওয়া ঠিক হবে না। মানে? ওই কালো ছেলেটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে নিয়ে আমাদের সমস্যা হবে। কাউকে বাদ দেওয়া যাবে না। কিন্তু স্যার, ক্লাসের কেউই ওকে পছন্দ করে না। তাহলে কেন নিবেন ওকে? কিছু করার নেই, সবাই যাবে। তাহলে আর পিকনিক? ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি দুজনে। তুই তখন আমাকে চুপ করতে বললি কেন? ওরা তোকে অপমান করছিল। অপমান তো আমার কপালে লেখা আছে, চাইলেও তা বদলাতে পারবো না। ওদেরকে কিছু বললে তো আর লাভ হবে না, উল্টো আমাদেরই ক্ষতি হবে। ওই দিন দেখলি না আমাকে মারছিল, আর সবাই তো দাঁড়িয়ে দেখছিল। সাহায্য করার মতো কেউ ছিল না, শুধু ক্লাসে ওর কথা শুনিনি তাই বলে আমাকে মেরেছিল। তাই বলে ও যা খুশি করবে? আচ্ছা, এই মেয়েটা এরকম কেন বলতো? জানি না, আর আমি পিকনিকেও যাব না। কেন যাবি না? দেখলি না রিবা কি বলল? ও হয়তো যে কোনোভাবে আমাকে বাদ দিতে চাইবে, আর আমি গেলে হয়তো ওদের মান সম্মান থাকবে না। আমি চাই না আমার জন্য কারো সমস্যা হোক, আর আমি কোনো ঝামেলাও চাই না। বললেই হলো? ওরা বলবে আর তুই মেনে নিবি? তাছাড়া আর কিছু করার নেই। ওই ছেলেটার একটা ব্যবস্থা করতেই হবে। কোন ছেলেটার? আরে ওই কালো ছেলেটার সাথে যে ছেলেটা থাকে, কালকেই ওর ব্যবস্থা নিব। আর ওই কালো ছেলেটাকে কিছুতেই আমাদের সাথে পিকনিকে নেওয়া যাবে না। ভাবতে পারিস ও আমাদের সাথে গেলে সবাই কি ভাববে? যে করেই হোক ওকে বাদ দিতে হবে। কিন্তু কিভাবে বাদ দিবি? সেটা দেখতেই পাবি। ক্লাস শেষে বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়ার পর বিছানায় শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত বলল, এখানে কি করছো ভাইয়া? কিছু না, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কলেজ থেকে পিকনিকে যাবে। এটা তো ভালোই, ভালো না লাগার কি আছে? আমি যাব না। কেন? তুই তো জানিস রিবা কি রকম। আজকেও ক্লাসের স্যারের সামনেই বলল না নেওয়ার কথা। ও যে কোনোভাবে চাইবে আমাকে না নিতে, আর ওর সাথে ঝামেলা করে কি লাভ বল? এই মেয়েটা এমন কেন? একটা মেয়ে কি করে এতটা অহংকারী হতে পারে তা ওরে না দেখলে বোঝা যাবে না। তবে একদিন দেখবা ওর এই অহংকারের পতন হবেই। পরদিন কলেজে গিয়ে স্যারকে বললাম আমি যাব না। আমার না যাওয়ার কথা শুনে ক্লাসের সবাই হয়তো অনেক খুশি হয়েছে। ক্যাম্পাসে আমি আর সাব্বির বসে আছি। হঠাৎ রিবা এসে বলল, ভালোই হলো তুই নিজ ইচ্ছায় যেতে চাসনি। তা না হলে ওই দিনের মতো অবস্থা করতাম তোর। তোর মতো ছেলের জন্য পিকনিক না, যেদিন সুন্দর হতে পারবি ওদিন যাবি। আর তোর সাথে এই ছেলেটা কে রে? ও সাব্বির, আমার বন্ধু। তোর আবার বন্ধুও আছে? এটা তো খুবই অবিশ্বাস্য ব্যাপার। ওই, তোর কি লজ্জা করে না যে ওর সাথে ঘুরিস? লজ্জা করবে কেন? ও আমার বন্ধু। আর আমি আপনাদের মতো না যে কারো বাহ্যিক সৌন্দর্য দেখে তার সাথে কথা বলবো। ওই চুপ কর, তা না হলে তোরও ওর মতো অবস্থা হবে। চুপ কর, কিছু বলিস না। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছিস। তুই ওদেরকে কিছু বলিস না, তাই তো ওরা সুযোগ পায়। একদিন বলেছিলাম, তারপর দেখলি না আমার কি অবস্থা হলো। আচ্ছা বাদ দে,
তোকে আজকে বিকালে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কে? তা দেখলেই বুঝতে পারবি। গার্লফ্রেন্ড বুঝি? তা বিকালে দেখতে পাবি। ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, হঠাৎ একটা ছেলে একটা ফুল দিয়ে বলল, আই লাভ ইউ। ওই তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিচের দিকে তাকিয়ে দেখেছিস কখনো তুই কোথায় আর আমি কোথায়? এসব বস্তির ছেলে যে কোথা থেকে আসে। সরি আপু, আমি নিজের ইচ্ছায় বলি নাই, ওই ভাইয়াটা আমাকে বলতে বললো। তাকিয়ে দেখলাম ছেলেটা দূরে দাঁড়িয়ে সব দেখছে। ছেলেটাও অনেক সুদর্শন। কিছুক্ষণ পর ছেলেটা সামনে আসলো। ছেলেটাকে দেখে তো মোটামুটি ক্রাশ খেলাম। যে প্রপোজ করবে তাকে এই কথা বলবে নাকি? ঠিক তা না। তাহলে? আপনি ওই ছেলেটাকে এমনটা করতে বললেন কেন? ইচ্ছে হলো তাই। দেখলাম তুমি কি করো। কেন এমনটা করলেন? ভালো লাগলো তাই। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? রিবা। আপনার? রিহান। কোন ইয়ারে তুমি? প্রথম বর্ষ। আপনি? তৃতীয় বর্ষ। বললেন না কিন্তু। সেটা জানা কি জরুরি? আস্তে আস্তে সব জানতে পারবে। এটা বলে রিহান চলে গেল। দোস্ত, ছেলেটা তো পুরোই অস্থির রে। আমি তো ক্রাশ খাইছি। সব ক্রাশ খাওয়া বন্ধ। বুঝেছি, তুমি প্রেমে পড়েছো তাই তো? যাক, অবশেষে কোনো ছেলে তোর মন জয় করতে পারলো। বিকালে রেডি হয়ে নদীর পাড়ে গেলাম। সাব্বির যেতে বলল, কল দিয়ে এক জায়গায় যেতে বলল, একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল। দিয়া, ও হচ্ছে রবি, আমার বেস্ট ফ্রেন্ড। ওর কথাই তোমাকে বলেছিলাম। রবি, ও হচ্ছে দিয়া, তোর ভাবি। দিয়া কিছু বলল না। আমাকে দেখে হয়তো অবাক হয়ে গেছে, ভাবছে আমার মতো একটা কালো ছেলে কি করে সাব্বিরের বন্ধু হতে পারে। কিছুক্ষণ পর দিয়া বলল, চলো না, আমরা অন্য জায়গায় যাই, এখানে ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো। রবি, চল তো। তোরা যা, আমি থাকি এখানে, আমার এখানে থাকতেই ভালো লাগে। আচ্ছা থাক, যাই আমরা, কালকে কলেজে দেখা হবে। ওরা চলে গেল, আর আমি একা একা বসে আছি। তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? কেন, কি হয়েছে? তুমি ওইরকম একটা কালো ছেলেকে নিয়ে এসেছো আমার সাথে পরিচয় করে দিতে। আর ওই ছেলেটা তোমার ফ্রেন্ড কিভাবে হলো? আজকে যদি আমার বান্ধবীরা থাকতো, তাহলে তাদের সামনে আমার কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো? দেখো, ফালতু কথা বলবা না। কালো হয়েছে তো কি হয়েছে, ওর মনটা অনেক ভালো। সবই মানলাম। ধরো আমি আমার ফ্রেন্ডরা আর তুমি তোমার ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেলাম, তখন তাকে দেখলে সবাই কি ভাববে বলো তো? মান সম্মান তো আমাদেরই যাবে, তাই না? তাহলে এমন ফ্রেন্ড দরকার নেই যাদের জন্য মান সম্মান যাবে। তুমি শুধু শুধুই রাগ করতেছো। আমি বাস্তবতা কি হবে সেটাই বলতেছি। কিছুক্ষণ নদীর পাড়ে হাঁটলাম একা একা। সন্ধ্যার পর বাসায় চলে আসলাম। এভাবে 4 দিন চলে গেল। আজকে কলেজ থেকে পিকনিকে যাবে, আর আমি বাসায়। আমারও ইচ্ছে ছিল সবার সাথে পিকনিকে যাব, কিন্তু তার হলো না। অনেক মজা হবে তাই না? তার বলতে ভালোই হয়েছে ওই কালো ছেলেটা নাই, তা না হলে মজার কথা ভুলে যা। ঠিক বলেছিস। এখন গাড়িতে উঠ তাড়াতাড়ি। গাড়িতে উঠে বসলাম। একটু পরই গাড়ি স্টার্ট দিবে। হঠাৎ গাড়িতে কাউকে দেখে অবাক হয়ে গেলাম। মাথাটাই তো গরম হয়ে গেল। এই কালো ছেলেটা কিভাবে আসলো? ওর তো যাওয়ার কথা ছিল না। তাহলে এখন কিভাবে? তার মানে আমাদের ধোঁকা দিয়েছে। পিকনিক থেকে আসি, তারপর ওর এমন অবস্থা করব যার জন্য ওর সারা জীবন আফসোস করবে। ধ্যাৎ, মুডটাই নষ্ট হয়ে গেল। এটা কি হলো? ওর তো যাওয়ার কথা ছিল না, কিভাবে কি হলো? আমিও কিছু বুঝতে পারছি না। চল স্যারকে জিজ্ঞেস করি। তাই চল। স্যারকে গিয়ে বললাম, স্যার, ওই ছেলেটা তো বললো যাবে না, তাহলে এখন কিভাবে আসলো? পরে ওর ফ্রেন্ড বলে গেছে ও যাবে, আর সবকিছু ওর ফ্রেন্ডই করছে। সব হয়েছে ওই ফাজিল বন্ধুর জন্য। যেখানে ক্লাসের কেউ ওই কালো ছেলেকে পছন্দ করে না, সেখানে ওই ছেলেটা ওর সাথে বন্ধুত্ব কেন করলো বুঝতে পারছি না। পিকনিক থেকে আসি,
তারপর ওদের ব্যবস্থা নিব। এভাবে নিয়ে আসাটা কি ঠিক হলো? সবাই কি মনে করবে বলতো? কে কি মনে করলো তাতে আমাদের কি? আর এত ভয় পাচ্ছিস কেন বলতো? রিবা হয়তো অনেক রেগে গেছে। জানি না ও কি করবে। হয়তো তোর কোনো ক্ষতিও করতে পারে। আমি ভয় পাই না, ওকে? আসলে কিভাবে হলো নিজেও কিছু বুঝতে পারছি না। মনমরা হয়ে বাসায় বসেছিল। হঠাৎ সাব্বির এসে বলল, চল। কোথায়? কোথায় আবার? পিকনিকে। মানে? তুই যখন বললি যাবি না, তারপর আমি তোকে না জানিয়ে স্যারের কাছে বলে সব ব্যবস্থা করেছি। আমার যাওয়াটা ঠিক হবে না। কেউই তো পছন্দ করবে না। শুধু শুধু ঝামেলা করে কি লাভ বল? ধ্যার, কিসের ঝামেলা? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাস ছেড়ে দিবে যে। সাব্বির জোর করে নিয়ে গেল। গাড়িতে এসে বসে আছি, দুজনের পাশাপাশি সিট। একটু পরই গাড়ি ছাড়লো। সবাই যে যার মতো মজা করছে, আর আমরা চুপচাপ বসে আছি। একটু পর রিবা সবাইকে বলল, সবাই মন দিয়ে শুনো। আমরা সেখানে পৌঁছানোর পর ওই কালো ছেলেটা আর ওর বন্ধু যাতে আমাদের সাথে না থাকে, সবাই সেদিকটা খেয়াল রাখবা। ওরা আমাদের সাথে থাকলে তা আমাদের জন্য লজ্জার হবে। ওদেরকে তো পরিচয় দেব না যে ওরা আমাদের সাথে এসেছে। ওরা ওদের মতো থাকবে। ওদেরকে আমাদের কাছে আসতে দিব না। মানুষ কতটা রং পাল্টাতে পারে তা সাকিবকে না দেখলে বুঝতাম না। একসময় বন্ধু বলতো আমাকে, আর এখন রিবাকে খুশি করার জন্য অপমান করে আমাকে। কক্সবাজার চলে আসলাম। সবাই যে যার মতো ঘুরতে বের হয়ে গেল। আমি আর সাব্বির একসাথে, আর বাকি সবাই একসাথে। আমরা চাইলেও ওদের সাথে ঘুরতে যেতে পারবো না। কিছুক্ষণ পর স্যার ডাক দিল সবাইকে একসাথে ছবি তোলার জন্য। সবাই একসাথে এসে দাঁড়ালাম। হঠাৎ রিবা বলে উঠল, স্যার, ওই কালো ছেলেটা আমাদের সাথে কেন দাঁড়িয়েছে? ওর সাথে ছবি তুললে তা খুবই খারাপ লাগবে। ওর মতো কালো ছেলের সাথে আমি ছবি তুলতে পারবো না। সবাইকে একসাথে তুলতে হবে। তাই বলে ওর মতো একটা কালো ছেলে আমাদের সাথে ছবি তুলবে, তা আমি মানতে পারবো না। রিবার কথা শুনে সবাই বলল গ্রুপ ছবিতে আমাকে না নেওয়ার কথা। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কলেজে অপমান করে ঠিক আছে, তাই বলে এখানেও সবার সামনে অপমান করবে? আমাকে কি মানুষ মনে হয় না? আমারও তো হৃদয় বলতে কিছু আছে। অবশ্য ওদের কাছে আমি শুধুমাত্র একটা কালো ছেলে। চোখের পানি মুছে স্যারকে বললাম, স্যার, আপনারা ছবি তোলেন, আমি পাশে দাঁড়িয়ে আছি। আমি একজন বাদ গেলে তো কিছুই হবে না, বাকি সবাই তো থাকবে। এটা কিভাবে সম্ভব? এখানে সবাই কলেজ থেকে ঘুরতে এসেছি, তাই ছবিতেও সবাইকে একসাথে থাকতে হবে, তাই না? কিচ্ছু হবে না স্যার, আমি হয়তো সবার মধ্যে পড়ি না। আপনারা ছবি তোলেন, আমি পাশে দাঁড়িয়ে থাকি। স্যারের আর কিছু করার ছিল না, তাই আমাকে ছাড়াই তাদের ছবি তুলতে হলো। সাব্বিরও তুলতে চাইছিল না, কিন্তু আমি ওকে বুঝালাম, আর স্যারও বলল, তাই বাধ্য হয়ে থাক। সবাই ছবি তুলছে, আর আমি পাশে দাঁড়িয়ে দেখছি। আশেপাশের সবাই এই বিষয়টা খেয়াল করছে। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। কতটা কষ্ট পেয়েছি তা শুধু আমি জানি। সবাই ছবি তুলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি। ছবি তোলা শেষ হলে সবাই হোটেলে চলে আসলাম। সবাই দুপুরের খাবার খেলাম, তারপর বিশ্রাম নিলাম কিছুক্ষণ। বিকেলে আবার সবাই ঘুরতে বের হলাম। আমি আর সাব্বির একসাথে রয়েছি। হঠাৎ সাব্বির জড়িয়ে ধরে বলল, সরি দোস্ত। কেন? তখন তুই অনেক কষ্ট পেয়েছিস, তাই না? তখন যা হয়েছে একদমই খারাপ হয়েছে। আরে না, কষ্ট পাইনি। আমার সাথে এগুলো তো স্বাভাবিক ব্যাপার। এখন এসব কথা বাদ দে। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। সাব্বির দিয়ার সাথে কথা বলতে লাগলো। দোস্ত, তুই এখানে একটু থাক, আমি একটু ওর সাথে কথা বলে আসি। আচ্ছা যা, আমিও একা একা একটু ঘুরে দেখি। আচ্ছা দেখ, আমিও কিছুক্ষণ পর আসছি। সাব্বির দিয়ার সাথে কথা বলতে বলতে
অন্য জায়গায় চলে গেল। আর আমি একা একা হাঁটতে লাগলাম। হঠাৎ দেখলাম রিবাকে কিছু ছেলে বিরক্ত করছে, কিন্তু রিবা কিছু বলছে না। অদ্ভুত লাগলো ব্যাপারটা। রিবার সাথে খারাপ ব্যবহার করছে আর রিবা কিছুই বলছে না। ও তো এরকম মেয়ে না, তাহলে আজকে কি হলো? রিবাকে দেখেও স্বাভাবিক মনে হচ্ছে না, অন্যরকম লাগছে। আমি কাছে যাওয়ার পরই ছেলেগুলো চলে গেল। ওরা হয়তো বুঝতে পারছে আমরা কলেজ থেকে ঘুরতে এসেছি, তাই ঝামেলা না করেই চলে গেল। রিবার কাছে যাওয়ার পর বুঝলাম উল্টোপাল্টা কিছু খেয়েছে। আমি কাছে যাওয়ার পর রিবা আমাকে জড়িয়ে ধরে বলল, রিহান, তুমি এতক্ষণ কোথায় ছিলে? জানো তোমাকে কতটা মিস করেছি আমি? তোমাকে ছাড়া একটুও ভালো লাগছে না। এখন থেকে সব সময় আমার সাথে থাকবে, আর কখনো আমার কাছ থেকে যাবে না। রিবা আমাকে জড়িয়ে ধরবে আমি কল্পনাও করতে পারিনি। প্রথম কোনো মেয়ে আমাকে স্পর্শ করলো, তাও রিবার মতো মেয়ে। কেমন জানি একটা অন্যরকম অনুভূতি হলো, তা বোঝাতে পারবো না। এই সময়টার কথা কখনো ভুলব না। জীবনের সেরা কিছু স্মৃতির ভেতরে এটাও থাকবে। জানি রিবা জেনে বুঝে এটা করেনি বা কখনো করবেও না, তারপরেও এটা আমার জন্য এক অন্যরকম অনুভূতি। রিবাকে আমার কাছ থেকে দূরে রাখলাম। আর রিবা কি সব বলল কিছুই বুঝতে পারছি না। এই রিহানকে, ওর কি পরিচিত কেউ হবে? রিবাকে এখন কি করব তাও ভাবতে পারছি না। ওর বন্ধু বান্ধবীদেরও দেখছি না। আর ওকে এখন রেখে সবাইকে নিয়ে আসবো, তাও ঠিক হবে না। তাহলে কি করব? আচ্ছা, আমি ওকে হোটেল রুমে দিয়ে আসি। রিবাকে ধরে হোটেলে নিয়ে গেলাম। ওকে রেখে আসতে যাব, তখনই রিবা আমাকে জড়িয়ে ধরে কিস করলো, যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ঘোরের ভিতরে আছি। মনে হচ্ছিল যেন আমি আমার মধ্যে নেই। মনে হচ্ছিল বরফের মতো জমাট বেঁধে গেছি। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। রিবাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর ওকে রেখে আমি চলে আসলাম। আমার রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার শুধু ওর জড়িয়ে ধরা আর কিস করা চোখের সামনে ভেসে উঠল। জীবনে প্রথম কোনো মেয়ে এমনটা করলো, তাও রিবার মতো কোনো একটা মেয়ে, যাকে আমি ভালোবাসি। আমার এই ভালোবাসাটা আমার মধ্যেই থাকবে, ও কখনোই জানতে পারবে না। আর আমিও বলবো না, কাউকেই বলবো না। আর ও আমাকে ভালোবাসবে সেই প্রত্যাশাও কখনো করিনি, আর করবও না। প্রথম যখন কলেজে ভর্তি হই, ওই দিন ওকে প্রথম দেখলাম। আমি তাকিয়েছিলাম। হঠাৎ আমার চোখের সামনে রিবা চলে আসে। ওর বন্ধু বান্ধবীদের সাথে হাসতে হাসতে কথা বলছিল, আর ওর চুলগুলো মুখের সামনে পড়ছিল। ও বারবার চুলগুলো ঠিক করছিল। ওকে এতটা মায়াবী লাগছিল যে প্রথম দেখাতে ওকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এটা একতরফা ভালোবাসা, আমি কখনোই ওকে বলতাম না। হঠাৎ ও চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। তারপর যখন ক্লাস শুরু হলো, তখন জানতে পারলাম ও আর আমি একই ক্লাসের। আমি কখনো ওকে ভালোবাসার কথা বলতাম না, কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি রিবা এতটা অহংকারী হবে। বিছানায় শুয়ে এগুলো ভাবছিলাম। হঠাৎ সাব্বির এসে বলল, কোথায় চলে গিয়েছিলি তুই? কত জায়গায় খুঁজেছি, তারপর ভাবলাম রুমে গিয়ে দেখি আমি তোকে সব জায়গায় খুঁজতেছি, আর তুই রুমে? কল দিয়ে বলবি না একবার? সরি রে, মোবাইল রুমে ছিল, আমার ভালো লাগছিল না, তাই রুমে চলে এসেছি। কালকে তোকে কিছু কথা বলবো। এখন বল। এখন ভালো লাগছে না, কালকে বলবো। আচ্ছা, বলিস। বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। শুধু এই ঘটনাগুলো চোখের সামনে ভেসে আসছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে কারো চিৎকারে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলাম। সবাই একসাথে রয়েছে। রিবাকে কেউ কিছু একটা বলল, তারপরই দৌড়ে আমার কাছে এসে মারতে থাকলো আমাকে। বুঝতে পারলাম না ওর কি হলো। আমাকে ওর জুতো দিয়ে ইচ্ছা মতো মারতে লাগলো। সবাই মিলে ওকে থামালো। রিবা, এসব কি হচ্ছে? ওকে কেন মারছো? তোমার যখন যা খুশি তাই করবে। ওকে সবসময় অপমান করো, আর এখন হোটেলের সবার সামনে ওকে মারছো কেন? ওই কালো ছেলের চরিত্র সম্পর্কে ধারণা আছে কোনো তোমাদের?
ও কতটা খারাপ আমি তোমাদের বলছি। সকালে ঘুম থেকে যখন উঠলাম তখন মনে হয়েছিল আমি তো গতকাল রাতে বাইরে একা একা হাঁটছিলাম, তাহলে বাসায় আসলাম কখন? আমার কোনো কিছু মনে নাই কেন? তারপর দিশা আর মিমকে জিজ্ঞেস করলাম ওদের সাথে এসেছি কিনা। তারপর ওরা বলল আমি ওদের সাথে এসেছি। ওরা রুমে এসে দেখে আমি ঘুমিয়ে আছি। আমি তখন ভাবতেছিলাম কিভাবে কি হলো, আমার কিছুই মনে পড়ছে না কেন। তখন হঠাৎ রুমে একটা ওয়ালেট দেখলাম। ওইটা হাতে নিয়ে চেক করে দেখি এটা ওই কালো ছেলেটার ওয়ালেট। আমি ভাবতে পারছিলাম না যে ওর ওয়ালেট আমার রুমে কেন। কিছু তো একটা ঝামেলা হয়েছে। তারপর হোটেলে কর্মরত কাউকে জিজ্ঞেস করলাম যে আমি কার সাথে এসেছি। তখন তারা বলল কালো ছেলেটা আমাকে ধরে নিয়ে এসেছে, আর আমি অচেতন ছিলাম। তারপর তাদের বললাম রুমের বাইরে ক্যামেরা চেক করতে, আর চেক করে সেটাই দেখালো যা তারা বলল। এখন স্যার আপনিই বলুন, ওকে মারবো না তো কি করব? আমার কথাটা আগে শোনেন। কোনো কথা বলবে না তুমি? তুমি একটা খারাপ, তা আমার জানা ছিল না। তোমার জন্য কলেজের মান সম্মান শেষ হলো। এরকম একটা জঘন্য কাজ তুমি কিভাবে করতে পারলে? আমি কিছুই করিনি স্যার। এই কথা বলার পর রিবা দৌড়ে আমার কাছে আসলো। রিবা দৌড়ে আমার কাছে এসে থাপ্পড় মারতে লাগলো। আমি কিছু বলছি না, শুধু দাঁড়িয়ে আছি। বলেও কোনো লাভ হবে না, আমার কথা কেউ বিশ্বাস করবে না। রিবা ইচ্ছা মতো আমাকে মারতে থাকলো। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি কোনো কিছু না করেও এভাবে সবার সামনে মার খেতে হবে তা ভাবতে পারিনি। উপকার করে এই প্রতিদান পাবো, এটা সত্যি অবিশ্বাস্য। সবাই মিলে রিবাকে থামালো। শান্ত হও রিবা, কলেজে ওর বিচার হবে। আমি ভাবতেও পারিনি তুই এমন একটা কাজ করবি। কলেজের সবাই তোকে অপমান করতো, কেউ তোর সাথে কথা বলতো না। একমাত্র আমি তোর সাথে বন্ধুত্ব করেছি, আর তুই এমন একটা কাজ করলি। আজকের পর আমাকে কখনো বন্ধু ভাববি না। কলেজের সবাই ঠিক ছিল, তোর চরিত্রই খারাপ। তোরা কালো ছেলেরা সবকিছু করতে পারিস। সাব্বিরের মুখে কালো ছেলে কথাটা শুনে খুবই কষ্ট পেলাম। ও আমাকে ভুল বুঝলো। সবাই আমাকে নিয়ে অনেক কিছু বলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনছি আর চোখের পানি ফেলছি। আমার কথার কোনো মূল্যই নেই। সবাই আমাকে অবিশ্বাস করে, মরে যেতে ইচ্ছা করছে। কালো ছেলে বলেই কি সবাই আমাকে অবিশ্বাস করছে? আজকে যদি আমি ফর্সা হতাম তাহলে হয়তো এমন হতো না। তখন রিভাও আমাকে বিশ্বাস করত। হায় রে দুনিয়া, কালো ছেলে হয়ে জন্মটাই বুঝি আমার অপরাধ। ওখানে আর কেউ থাকলো না, সবাই গাড়িতে উঠে পড়ল। পরের দিন কলেজে আমার বিচারের ব্যবস্থা হলো। রিভার বাবাও আসছে। আমার বাবা মাকেও খবর দেওয়া হয়েছে। অনেক লোক জড়ো হয়েছে। ক্যাম্পাসেই আমার বিচার হবে। আমি সবকিছু বললাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। রিভার বাবা স্যারদের বলল, আপনারা থাকার পরও এরকম একটা কাজ কিভাবে হলো? ওর কঠিন শাস্তি দেওয়া দরকার, যাতে আর কখনো কোনো মেয়ের দিকে তাকাতে না পারে। আর ওকে কলেজ থেকেও বহিষ্কার করা উচিত। না, ও কলেজেই থাকবে, আর ওর বিচার আমি করব। তারপর রিবা একটা লাঠি দিয়ে আমাকে পিটাতে লাগলো, বিরতিহীনভাবে মারতে থাকলো। আমার বাবা মা ওকে অনেক অনুরোধ করছে আমাকে না মারার জন্য, কিন্তু উল্টে ও আরো তাদের অপমান করছে। ক্যাম্পাসের সবাই দাঁড়িয়ে দেখছে, কেউ কিচ্ছু বলছে না। আমার শরীর দিয়ে রক্ত বেরোতে লাগলো। আল্লাহ, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? তুমি তো জানো আমি অন্যায় কিচ্ছু করিনি। যা করেছি ওর ভালোর জন্যই করেছি। তাহলে আমাকে কেন এমন শাস্তি দিচ্ছ? কেন আমার বাবা মা সবার সামনে অপমানিত হচ্ছে? আমি একটা অপদার্থ সন্তান, আমার জন্য আমার বাবা মাকে অপমানিত হতে হচ্ছে। রক্ত বের হওয়ার পরও রিবা থামছে না। বাবা মা কাঁদতে কাঁদতে বলল, ও মরে যাবে মা, এবার ওকে ছেড়ে দাও। আমি একজন মা হয়ে তোমার কাছে অনুরোধ করছি। ওকে আর মেরো না মা। স্যার, আপনারা কিছু বলেন, ওকে মারতে নিষেধ করেন দয়া করে। দোষটা আপনাদেরই, ঠিকভাবে ওকে মানুষ করতে পারেন নাই। রিবা এবার ছেড়ে দাও ওকে, আর মারলে মরে যাবে।
বিনা দোষে আমার ছেলেকে মারলে আল্লাহ কখনো তোমাদের মাফ করবেন না। একদিন ঠিকই এর ফল তুমি পাবে। ওকে ধরো, হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে আনার পর এত জঘন্যভাবে কেউ কাউকে মারতে পারে? আরেকটু হলেই তো বড় ক্ষতি হয়ে যেত। আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছি। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম, ব্যান্ডেজ করা অবস্থায়। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বাবা মাকে বললাম, আমাকে তোমরা মাফ করে দিও, আমার জন্য তোমাদের অপমানিত হতে হলো। কি বলছিস বাবা? তোর তো কোনো দোষ নেই। তুই ওর উপকার করলি আর ও তোকে মারলো। দেখবি আল্লাহ ঠিকই এর বিচার করবে। ওর মতন মেয়ের কঠিন শাস্তি হবে, দেখিস। 1 মাস পর এখন মোটামুটি সুস্থ। বিকালে ছাদে বসে আছি। কিছুক্ষণ পর ছোট বোন আসলো। এখন কেমন লাগছে ভাইয়া? ভালো। এত মন খারাপ করে থেকো না ভাইয়া, তোমার তো কোনো দোষ ছিল না। সবাই একদিন ঠিকই এটা বুঝবে। আমার আর ভালো লাগছে না রে। এই শহরে থাকতে ইচ্ছা করছে না। আবার কলেজে যেতে হবে, সেটা ভেবেই অনেক খারাপ লাগছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এভাবে আরো 7-8 দিন কেটে গেল। আজকে কলেজে এসছি। অবশ্য আসারও ইচ্ছা ছিল না, কিন্তু না এসেও উপায় নেই। লেখাপড়া তো করতে হবে। ক্যাম্পাসে হাঁটছি আর সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কলেজে এখন আমাকে চেনে না এমন কাউকে পাওয়া যাবে না। অবশ্য ভালো কাজের জন্য না, সবাই আমাকে নিয়ে বাজে কথা বলছে। কিছু করার নেই, এগুলো শুনে আমাকে থাকতে হবে। কলেজে চলে আসলাম। পিছনের বেঞ্চে বসে আছি। সাব্বিরও আমার সাথে কথা বলছে না। কিছুক্ষণ পর স্যার আসলো। আমাকে ক্লাসে দেখেই বলতে লাগলো, তোমার ভাগ্য ভালো, তা না হলে এত বড় একটা খারাপ কাজ করেও এখনো কলেজে আছো। আর এসব হয়েছে রিবার জন্য। ও না হলে তোমার লেখাপড়াই শেষ হয়ে যেত। যাই হোক, এখন থেকে ভালো হওয়ার চেষ্টা করবে আর মেয়েদের সম্মান দিতে শিখবা। সবসময় একটা কথা মনে রাখবা, তুমিও কোনো মায়ের সন্তান, কোনো বোনের ভাই। তোমাদের মতো কিছু জঘন্য মন মানসিকতার ছেলের জন্যই আমাদের দেশে এত ধর্ষণ হচ্ছে। কিছু বললাম না, চুপচাপ শুনে গেলাম। ক্লাস শেষে ক্যাম্পাসে একা একা বসে আছি। তুই এই কালো ছেলেটাকে কলেজে রাখলি কেন? ওরে তো কলেজ থেকে বের করে দেওয়া উচিত ছিল। ঠিকই বলেছিস, আমরাও তো আগে এটাই চাইতাম। তাহলে ওকে কেন তুই কলেজে রাখলি? আরে, ওরে কলেজ থেকে বের করে দিলে কি আর ওর শাস্তি হতো? ওকে এখন থেকে প্রতিদিন সবার সামনে অপমান সহ্য করতে হবে, আর এটাই ওর শাস্তি। ও যতদিন পর্যন্ত এই কলেজে থাকবে ততদিন পর্যন্ত এই শাস্তি পেতে হবে। ও চাইলেও এটা থেকে বের হতে পারবে না। একদম ঠিক। ওর মতো ছেলের জন্য এটাই ঠিক হবে। ওই দেখ, তোর হিরো এসে পড়েছে। কেমন আছো রিবা? ভালো, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু এখন আর ভালো থাকবো না। কেন? তোমার সাথে কথা বললে তো আমি আর আমার মধ্যে থাকি না। তাই? হায় রে, এই হাসির উপর তো ক্রাশ খেয়ে যাব। ভালোই তো কথা বলতে পারেন। তা আর কয়টা মেয়ের সাথে এভাবে বলেছেন? হবে কয়েক হাজার, কিন্তু কেউ তো আমাকে পাত্তা দিল না। ভালোই হয়েছে। কেন? এমনি। বিকালে কি আমরা দেখা করতে পারি? ভেবে দেখবো। বিকাল 4টায় নদীর পাড়ে অপেক্ষা করব। এত আত্মবিশ্বাস? যদি আমি না আসি? না আসলেও অপেক্ষা করব। আচ্ছা, দেখা যাবে। ক্লাস শেষে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মা বলল, কলেজে কোনো অসুবিধা হয়নি তো? না, কিছু হয়নি। দেখ বাবা, সবার কথায় কষ্ট পেয়ে কি কোনো লাভ হবে বল? তার থেকে তুই ভালো করে লেখাপড়া কর, ভালো কিছু করে সবাইকে দেখিয়ে দে। সেটাই হবে তোর প্রতিশোধ। এখন ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। খেয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম। অনেকদিন বাইরে বের হওয়া হয় না, তাই ভাবলাম নদীর পাড় থেকে ঘুরে আসি। আগে মাঝে মাঝেই যেতাম, একা একা হাঁটতাম, ভালোই লাগতো।
রেডি হয়ে নদীর পাড়ে গেলাম, একা একা হাঁটতে লাগলাম। কি হয়েছে তোমার? অনেকদিন ধরে দেখছি তোমাকে অন্যরকম লাগছে। তুমি ঠিক ছিলে। ওর মতো একটা কালো ছেলের সাথে আমার বন্ধুত্ব করা ঠিক হয়নি। ও যে এতটা খারাপ তা আমার জানা ছিল না। তারপর দিয়াকে সবকিছু বললাম। আরও আগে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি মনে করবা তাই বলা হয়নি। আমি তোমাকে আগেই বলেছিলাম। যাই হোক, এটা নিয়ে তো চিন্তা করো না, যা হয়েছে ভালোই হয়েছে। ওর আসল রূপটা তো জানতে পারলে। এখন এসব মাথা থেকে বাদ দাও। ঠিকই বলেছো তুমি, যা হয়েছে ভালোই হয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু রিবা তো এখনো এলো না। তাহলে কি ও আর আসবে না? ধ্যাত, মনটাই খারাপ হয়ে গেল। মাথা নিচু করে বসে আছি আর রিবার কথা ভাবতেছি। কিছুক্ষণ পর কেউ বলল, অনেকক্ষণ অপেক্ষা করেছেন বুঝি? তাকে দেখলাম রিবা এসেছে। কিছু বললাম না। এত রাগ? আচ্ছা সরি, আমি ইচ্ছা করেই এমনটা করেছিলাম। দেখতে চেয়েছিলাম আপনি কি করেন। ওহ, ভালো। এখনো রেগে আছেন? কথা বলবেন না আমার সাথে? কেউ যদি তুমি করে বলে তাহলে বলবো। তাই? আচ্ছা বলবো। এটা বলে রিবা আমার পাশে বসলো। নদীর পাড়ে একা একা হাঁটছি, হঠাৎ দেখলাম রিবা একটা ছেলের সাথে বেঞ্চে বসে আছে। আমি ওইদিকে খেয়াল না করে আমার মতো হাঁটতে লাগলাম। ওই দেখো, ওই ছেলেটা না কলেজে বিচার হলো, তোমার সাথে খারাপ ব্যবহার করছিল। আরে ওর কথা বাদ দাও, অনেক খারাপ একটা ছেলে ও। আমার মতো হাঁটছি, হঠাৎ রিবার সাথে থাকা ছেলেটা আমাকে ডাক দিল। তাদের কাছে গেলাম। আমি যাওয়ার পর ছেলেটি বলল, তোর না ওই দিন কলেজে বিচার হলো, এখন আবার নদীর পাড়ে কি করিস? তোর জায়গায় আমি থাকলে বাসা থেকেই বের হতাম না। তখন রিবা বলল, আবার হয়তো কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে এসেছে। ওর মতো ছেলেকে তো বিশ্বাস নেই। ও যেমন কালো, ওর মনটাও তেমন কালো। ঠিক বলছো, ওই দিন ওর শাস্তি কম হয়ে গেছে, আরো হওয়া উচিত ছিল। ভেবেছিলাম হয়তো অন্য কথা বলবে, কিন্তু তারা তো আমাকে ডেকে নিয়ে অপমান করছে। ওখান থেকে চলে আসতে লাগলাম। তখন ছেলেটা বলল, ওই, তোর কি জিতে বলেছি? আমি আপনাদের কথা শুনতে বাধ্য নই, এটা বলেই চলে আসলাম। ওর সাহস দেখেছো? কালকে কলেজে ওর ব্যবস্থা করব। ভালো লাগছিল না, তাই বাসায় চলে আসলাম। আমাকে কি তাদের চাকর মনে হয় যে সব কথা শুনতে হবে? আমাকে অপমান করেই বুঝি তারা শান্তি পায়? যা হওয়ার হবে কালকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরই রিবা আর পার্কে ওর সাথে থাকা ছেলেটা সামনে আসলো। ওদের সাথে আরো অনেকে আছে। তোর এত বড় সাহস, আমাদের কথা অমান্য করিস? এই, তোরা মারতে থাক ওকে। রিবার সাথে থাকা ছেলেগুলো আমাকে মারতে থাকলো। কোনো কিছু না করেও মার খেতে হচ্ছে। এর চেয়ে আমাকে মেরে ফেললেই ভালো হতো। চোখ দিয়ে পানি বেরিয়ে এলো, কিন্তু আমার এই চোখের পানির মূল্য তাদের কাছে নেই। সবাই জড়ো হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মার খাওয়া দেখছে সবাই। কেউ কিচ্ছু বলছে না। কেনই বা বলবে? তারা তো তারা তো আমার মার খাওয়াতে আনন্দ পাচ্ছে। কিছুক্ষণ পর প্রিন্সিপালও চলে আসলো। কি হচ্ছে কি এখানে? এটা কলেজ, কোনো মারামারি জায়গা না। মারছো কেন ওকে? স্যার, ও এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে। স্যার মেয়েটার কাছে জিজ্ঞাসা করলো, মেয়েটাও সেটাই বলল যেটা রিবা বলেছে। কিছুই বললাম না, বলেও কোনো লাভ হবে না। আমি শুধু একটা কাজই করতে পারি, তা হলো চোখের পানি ফেলতে। হে আল্লাহ, এতটা অন্যায় হচ্ছে আমার সাথে, তারপরেও তুমি কিছু করছো না কেন? কেন আমাকে কালো বানিয়ে পৃথিবীতে পাঠালে? আজকে যদি আমি কালো না হতাম, তাহলে এসবের কিচ্ছু হতো না। এত অন্যায় আর সহ্য করতে পারছি না। এর থেকে আমার মরে যাওয়া ভালো। কিছুদিন আগে তোমার বিচার হলো, আর আজকে আবার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছো? তুমি তো মানুষের রূপে একটা জানোয়ার। তোমাকে ওরা মেরেছে তাই আর কোনো শাস্তি দিচ্ছি না। সবাই যে যার মতো চলে গেল। আমি কোনো রকমে উঠে বাসায় চলে আসলাম। আমাকে দেখেই মা কাঁদতে কাঁদতে বলল, তোর কি হয়েছে বাবা, এই অবস্থা কেন? কিছু হয়নি মা, সবই আমার কপালের দোষ।
মা ডাক্তারের কাছে কল দিল। কিছুক্ষণ পর ডাক্তার আসলো, ব্যান্ডেজ করে ওষুধ লিখে দিল। রাতে বিছানায় শুয়ে আছি আর ভাবছি আমি আর এই শহরে থাকবো না, অন্য কোনো জায়গায় চলে যাব। এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পর মা আসলো। তোর এই অবস্থা কি করে হলো বাবা? মাকে সবকিছু বললাম। এই মেয়েটার একদিন কঠিন শাস্তি হবে দেখিস। মা, আমি আর এখানে থাকবো না, কোথায় যাবি? দূরে কোথাও। এত অপমান আর সহ্য করতে পারছি না আমি। তাহলে তাই হবে, তোর মামার কাছে চলে যাস, সেখানে থেকে লেখাপড়া করবি। তোকে ছেড়ে থাকতে আমাদের অনেক কষ্ট হবে, তারপর তোর খুশির কাছে তো কিছুই না। এখানে থাকলে ওরা তোকে ঠিকভাবে বাঁচতে দিবে না। খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাস। সুস্থ হয়ে কলেজে আসলাম। প্রিন্সিপালের কাছে ট্রান্সফার করার কথা বললাম, সেও রাজি হলো। তারা হয়তো খুশি হয়েছে। আমার মতো খারাপ ছেলে কলেজ থেকে চলে গেলেই ভালো। যাওয়ার সময় প্রিন্সিপাল বলল, যেখানেই যাও ভালো হবার চেষ্টা করবা, মেয়েদের সম্মান দিবা। জি স্যার। কলেজ থেকে চলে আসতে লাগলাম। শেষবারের মতো সাব্বিরের সাথে কথা বলতে চাইলাম, কিন্তু ও আমাকে দেখেই চলে গেল। ও আমার জীবনের প্রথম কোনো ছেলে যে আমার সাথে বন্ধুত্ব করেছিল। ওর কথা কোনো দিনও ভুলব না। এর ভিতর সবাই জেনে গেল যে আমি কলেজ থেকে চলে যাচ্ছি। সবাই অনেক অপমানজনক কথা বলতে লাগলো আমাকে। তারা হয়তো শেষবারের মতো বলে নিচ্ছে, এরপর আর আমাকে বলতে পারবে না, কারণ তাদের অপমান সহ্য করার জন্য আমি আর থাকবো না। দোস্ত, রবি কলেজ থেকে চলে যাচ্ছে। তো কি হয়েছে? আরে তুই বুঝতে পারছিস না? ও ওই কলেজ থেকে চলে যাচ্ছে। কি বলিস? চল তো, শেষবারের মতো কিছু বলে আসি। কলেজ থেকে বের হতে লাগলাম। হঠাৎ রিবা বলল, অপমানের ভয়ে কলেজ থেকে চলে গেলে কি লাভ হবে যদি তোর চরিত্র না পাল্টায়? আরে ওর মতো ছেলে যেখানে যাবে সেখানেই খারাপই হবে। আমরা না করলে কি হবে? হয়তো অন্য কেউ ওকে ঠিকই অপমান করবে। কিছুই বললাম না। জানি না তারা কখনো বদলাবে কিনা, তবে তাদের নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। ওর উপকার করলাম আর ও একটা পশুর মতো ব্যবহার করলো আমার সাথে। কোনোদিনও ওকে মাফ করব না। আর পিছনে ফিরে তাকালাম না। কলেজ থেকে বাসায় চলে আসলাম। সবকিছু গুছিয়ে রাখলাম। বাবা মা আগেই মামার সাথে আমার যাওয়ার বিষয়ে কথা বলে রেখেছে। মামা অনেক খুশি হয়েছেন। তার কোনো ছেলে নাই, দুটো মেয়ে, তাই আমাকে তিনি ছেলের মতো ভালোবাসে। রাতে সবাই মিলে একসাথে খেলাম। বিছানায় শুয়ে আছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মা, বাবা, বোনকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম। সবাই অনেক কান্না করছিল, আমিও চোখের পানি আটকাতে পারলাম না। ছোট বোনটা যখন কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে, তখন নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মামার বাসায় গিয়ে পৌঁছালাম। আমাকে দেখে মামা জড়িয়ে ধরল। সবাই অনেক খুশি হলো। পরদিন কলেজে গিয়ে ভর্তি হলাম। মামার পরিচিত, তাই সেও সাথে গিয়েছিল। তার পরের দিন থেকেই ক্লাস করব। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, হঠাৎ অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমি খুবই ভয় পেয়ে গেলাম। সরি, আমি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেইনি, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। প্লিজ কিছু মনে করবেন না। আরে, আপনি তো ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনাকে কিছুই বলি নাই। দোষ আমারও ছিল, আমাকেও দেখে চলা উচিত ছিল। আমিও সরি। মেয়েটার কথায় অবাক হয়ে গেলাম। মেয়েটা এমনটা বলবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম আমাকে হয়তো অপমান করবে বা কিছু বলবে, কিন্তু মেয়েটা কিছুই বলল না। উল্টে আরো সরি বলল। আমার মতো ছেলের সাথে এমনটা হবে, এটা সত্যিই অবিশ্বাস্য। মেয়েটা সরি বলে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে খেতে বসলাম। খাবার পর মামা বলল, যা হয়েছে সবকিছু ভুলে যা, নতুন ভাবে শুরু কর। আর এখানে কোনো সমস্যা হলে আমাকে বলবি।
বিছানায় এসে শুয়ে পড়লাম। মেয়েটার কথা ভাবছি। আজ যদি মেয়েটার জায়গায় রিবা হতো তাহলে যে কি হতো আল্লাহই জানে। তবে মেয়েটার মন অনেক ভালো, ওদের মতো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। ক্যাম্পাসে বসে আছি একা একা। ভয় হচ্ছে, যদি এখানেও আমাকে অপমানিত হতে হয়। কি অবস্থা দোষ? এই তো ভালো। তোর কি অবস্থা? আমারও ভালোই। তা তোর হিরোর খবর কি? আর রিলেশন কেমন চলছে? তার আর খবর? হাদারামটা এখন পর্যন্ত প্রপোজও করলো না, রিলেশন তো দূরের কথা। দেখবি খুব তাড়াতাড়িই করবে। করলেই ভালো। তো তুই তো প্রপোজ করলেই পারিস। আমি কেন করব? ও প্রপোজ করবে। তাহলে আর কি করার, তার প্রপোজের জন্য অপেক্ষা করো। সেটাই করব। এখন চল ক্লাসে যাই। ক্লাসে এসে পিছনের বেঞ্চে বসে আছি। অনেকেই আমাকে দেখে কথা বলতে আসলো, কারণ আমি ক্লাসে নতুন, আগে কখনো আমাকে দেখেনি তাই। হঠাৎ ক্লাসের রাস্তায় ধাক্কা খাওয়া মেয়েটাকে দেখলাম। মেয়েটা আমাকে দেখল, আমার কাছে আসতে লাগলো। তুমি আমাদের সাথেই পড়ো? আগে তো কখনো দেখিনি তোমাকে। আমি অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এসেছি, তাই আমাকে আগে কখনো দেখেননি। ওই, আমি কি তোমার সিনিয়র? না তো। তাহলে আপনি করে বলছো কেন? তুমি করে বলবে, না হয় তুমি করে। কেন? আপনি বললে সমস্যা কি? আর আপনি আমাকে চিনলেন কিভাবে? ওই দিন ধাক্কা খাওয়ার পর তুমি যা ভয় পেয়েছিলে, আমার তো অনেক হাসি পেয়েছিল। তোমার ওই ভয় পাওয়ার জন্যই তোমাকে ভুলি নেই। আমরা একই ক্লাসের, তুমি আমাকে আপনি করে বলবে কেন? আর আপনি বললে নিজেকে কেন জানি বড় মনে হয়। সরি, মাফ করবেন। আমি তুমি বা তুই করে বলতে পারবো না। বলতে হবে না, তোমার নামটা তো বলবা। রবি। আপনার? এমা। আচ্ছা, তুমি সবকিছুতে এত ভয় পাও কেন? আমি এমনই। তার সামনে এত খালি বেঞ্চ থাকতে তুমি পিছনে বসছো কেন? সবাই কি মনে করবে তাই পিছনে বসেছি। তুমি ভীতু জানতাম, কিন্তু এখন তো দেখছি তুমি অনেক বোকাও। যাও সামনে গিয়ে বসো। না থাক, আমি এখানেই ঠিক আছি। স্যার এসে যদি দেখে তুমি একা পিছনের বেঞ্চে বসেছো, তাহলে অনেক রাগ করবে। যাও সামনের বেঞ্চে গিয়ে বসো। তারপর সবার সাথে সামনের বেঞ্চে গিয়ে বসলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, কেউ কিচ্ছু বলছে না। আর সবাই আমার পরিচয় জানতে চাইল। আমার সাথে বন্ধুর মতন আচরণ করছে সবাই। এর ভিতরে স্যার চলে আসলো, ক্লাস করাচ্ছেন। হঠাৎ আমাকে দেখে দাঁড়াতে বলল। তোমাকে তো আগে কখনো ক্লাসে দেখিনি। আমি অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এসেছি। ও আচ্ছা, বসো। স্যার চলে যাওয়ার পর আমার সাথে বসা অন্য সবাই বলল, হাই, আমি ইমরান। আমি মেহেদি। রবি। একে একে সবার সাথে পরিচিত হলাম। আচ্ছা, তুমি ট্রান্সফার হলে কেন? ঠিকভাবে পড়ালেখা করতাম না, সবসময় বন্ধুদের সাথে আড্ডা দিতাম, তাই বাবা মা এখানে পাঠিয়েছে মামার কাছে। ও ভালো, তাহলে আজকে থেকে আমরা সবাই বন্ধু, তাই তুই করে বলবে। অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি হলো, কোনো সমস্যা? না, তেমন কিছু না। ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, হঠাৎ রিহান এসে বলল, আজ বিকেলে ফিরে আসো তুমি? হ্যাঁ। তাহলে লেকের পাড়ে এসো। আসবো না আমি। দেখা যাবে, আমি অপেক্ষা করব। ওই দিন তো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপর এসেছিলাম, কিন্তু আজকে আসবো না। তাই? আচ্ছা এসো না, তারপরও আমি অপেক্ষা করব। এটা বলে রিহান চলে গেল। ও যাওয়ার পর দিশা বলল, তুই রিয়ান ভাইয়ের সাথে এমন ব্যবহার করলি কেন? তো কি করব, হাদারাম একটা, এখন পর্যন্ত প্রপোজও করলো না। তুই করলেও তো পারিস। আমি কেন করব, ও করবে। ক্লাস শেষে কলেজ থেকে বের হতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল।
এই যে মিস্টার রবি গার্লফ্রেন্ড কি কোথাও অপেক্ষা করছে যে তাড়াতাড়ি কলেজ থেকে যেতে হবে? না মা বকা দিবে তাড়াতাড়ি বাসায় না গেলে। পিছনে তাকিয়ে দেখলাম এমা কথাগুলো বলল। আপনি যা ভাবছেন তা কোনোটাই না। আমি ক্যাম্পাসে আড্ডা দিতে ভালো লাগে না, তাই যাচ্ছি। তোমার ভেতর কেন জানি রহস্য খুঁজে পাচ্ছি আমি। মনে হচ্ছে তুমি লুকাচ্ছ। লুকানোর মতো কিছুই নেই আমার জীবনে। আচ্ছা, আমি তোমার সাথে এত কথা বললাম কিন্তু তুমি কিছু বলছো না কেন? আমি এমনই, তাই তোমার কোনো বন্ধুও নেই, এইটা বলেই চলে আসলাম। আমি চাই না কোনো মেয়ের সাথে কথা বলতে। এটা ঠিক এমা রিবার মতো না। তারপরও আমি কারোর সাথে কথা বলতে চাই না। ওদের অত্যাচার আর অপমানের কথা এখনো ভুলিনি। তুই ওই ছেলেটার সাথে আসলি কেন? হ্যাঁ দেখেছিস ছেলেটার কি ভাব। হুম, তোর সাথে কথাও বললো না। এই জন্যই তো ছেলেটা অন্য সবার থেকে আলাদা। তোর সাথে ধাক্কা খেয়ে ভয় পেয়ে গেল, তাই বুঝে গেলি যে ছেলেটা অন্য সবার মতো না। তখন তুই আমার জায়গায় থাকলে বুঝতি ছেলেটা এতটা ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল যেন ও কোনো খুন করেছে। হুম, বুঝছি। আর বলতে হবে না। তা তুই এখন কি চাচ্ছিস? ওর সাথে বন্ধুত্ব করতে। ও, তোকে আপনি বলে? তোর সাথে কথাও বলে না ঠিকভাবে। হ্যাঁ, তুই কি না করবি ওর সাথে বন্ধুত্ব? হুম, করব। কিন্তু আমার মনে হয় না যে ও তোর সাথে বন্ধুত্ব করবে। সেটা নিয়েই তো ভাবতেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই একসাথে খেলাম। খাওয়ার পর মামা বলল, কলেজে কেউ কিছু বলেনি তো? না, কেউ কিছু বলেনি। এখানে সবাই অনেক ভালো, বন্ধুর মতনই আচরণ করেছেন আমার সাথে। তাহলে তো ভালোই। মন দিয়ে লেখাপড়া করবি, যখন যা লাগে বলবি, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে সাথে সাথে আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে। খাবার পর বিছানায় এসে শুয়ে পড়লাম। মামা মামি অনেক ভালো, আমাকে নিজের ছেলে মেয়ের মতনই ভালোবাসে। বাবা মায়ের কথা মনে পড়ে গেল। খুব কষ্ট লাগছে তাদের ছাড়া থাকতে। কল দিলাম মায়ের কাছে। কেমন আছো মা? আমরা ভালোই আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? কলেজে কেউ কিছু বলছে? না, কেউ কিছু বলছে না। অনেক বন্ধুও পেয়েছি, সবাই অনেক ভালো জানো মা। সাবধানে থাকিস বাবা। আচ্ছা রাখছি মা। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। কিছুক্ষণ পর মামাতো বোন দুটো আসলো। একজন ক্লাস 8-এ আর একজন 9-এ পড়ে, আয়েশা আর রোদেলা। এখানে একা একা কি করছো ভাইয়া? কিছু না, তুমি বাইরে থেকে ঘুরে আসতে পারো না? আমার ভালো লাগে না, এখানেই ঠিক আছে। তুমি তো এই শহরে কিছু চেনো না। চলো আমরা তোমাকে ঘুরে নিয়ে আসি। তোমরা যাও, আমার ভালো লাগছে না। আমাদের তো বাবা একা যেতে দিবে না। তুমি সাথে থাকলে বাবা রাজি হবে। প্লিজ ভাইয়া চলো না। তাহলে তো তোমরা আমাকে না, আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব। সেই রকমই কিছু। প্লিজ ভাইয়া চলো না। আচ্ছা যাব, চলো মামার কাছে বলে দেখি মামা কি বলে। হাদারামকে অপেক্ষা করানো ঠিক হবে না। ওই দিনও অনেকক্ষণ অপেক্ষা করেছিল। আজ আমি আগে গিয়ে ওর জন্য অপেক্ষা করব। রেডি হয়ে লেকের পাড়ে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু রিহান এখনো আসছে না। আমি মনে হয় অনেক আগেই চলে এসেছি। কিছুক্ষণ পর রিহান আসলো। আমাকে দেখে তো অবাক হয়ে গেল। আসবে না বলে আমার আগেই এসে বসে আছে যে। আমার ইচ্ছা তাই। ভালোই। আয়েশা আর রোদেলা সবকিছু ঘুরিয়ে দেখাতে লাগলো। হঠাৎ এমাকে দেখতে পেলাম, আমার কাছে আসলো। তুমি ঘুরতেও বের হয়েছো? আমি তো অবাক হয়ে গেছি। কলেজ থেকে তো ক্লাস করে চলে আসো। ভাইয়া এই মেয়েটা কে? ও, তাহলে ওদের সাথে এসেছো। তাই তো বলি তুমি কিভাবে আসলে। আমি তোমাদের ভাইয়ার বন্ধু। ওরা দুজন আমার মামাতো বোন। ওরা দুজন ঘুরতে যাওয়ার জন্য জোর করলো, তাই আসলাম। আপু তুমি আমাদের সাথে আসো তো। এমা হাসতে লাগলো।
ধ্যাত, এই মেয়েটার কি আর কোনো কাজ নেই? আমি বুঝি না। মেয়েটা আমার সাথে কথা বলতে আসে কেন তা কি জানি। ওরা সবাই কথা বলছে আর আমি চুপচাপ শুনছি। এমা অনেক কথা বলে। তুমি কিছু বলছো না কেন? কি বলবো? ও কি বাসায় ওইভাবে চুপচাপ থাকে? হ্যাঁ আপু, ভাইয়া তো একদম কম কথা বলে। এখন থেকে ঠিকভাবে বলবে। কিভাবে? আমি সবকিছু শিখিয়ে দিব। আমার সাথে বন্ধুত্ব হয়েছে না, দেখবা এখন থেকে ও পরিবর্তন হয়ে যাবে। দেখো পারো কিনা। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। সকালে কলেজে গেলাম। ক্যাম্পাসে একা একা বসে আছি। কিছুক্ষণ পর মেহেদি আর ইমরান আসলো। কি রে, কেমন আছিস? ভালো, তোরা কেমন আছিস? আমারও ভালো। চল ক্লাসে যাই। ক্লাসে এসে সামনের বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পর এমা আসলো। এই মেয়েটা মনে হয় সব সময় আমার পিছুই লেগে থাকে। কেমন আছো? ভালো, আপনি? ধ্যাত, ভালো লাগে না। এই, আপনি বলা বন্ধ করো তো। সরি, পারবো না। পারতে হবে। আচ্ছা, আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? কারণ তুমি অন্য সবার থেকে আলাদা। কিভাবে? তুমি বুঝবে না। বুঝতেও চায় না। এখন বলো, আমার সাথে বন্ধুত্ব করবে? করবো না। কেন? আমার ইচ্ছা। যত সব ফালতু ইচ্ছা। আমার সাথে বন্ধুত্ব করলে সমস্যা কি? জানি না। কি হয়েছে তোমার বলো তো? তুমি আমার সাথে ঠিকভাবে কথাও বলো না কেন? শুধু আমার সাথে না, তুমি কোনো মেয়ের সাথেই কথা বলো না কেন? আমার ভালো লাগে না, তাই বলি না। কিছু তো হয়েছে তোমার সাথে, বলো আমাকে। কিছুই তো হয়নি, তাহলে আপনাকে কি বলবো? এভাবেই 1 মাস কেটে গেল। এমা প্রতিদিন বন্ধু হওয়ার জন্য বলে, কিন্তু আমি রাজি হই না। ক্লাস শেষে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, তখন ওরা বলল, কি হয়েছে বলতো? এমা তোর সাথে বন্ধুত্ব করতে চাইছে আর তুই না করে দিচ্ছিস কেন? আর ওর সাথে কথাও বলতে চাচ্ছিস না কেন? এমনি, আমার কথা বলতে ভালো লাগে না। তুই মেয়েদের সাথে কথা বলিস না কেন? এমনি। কিছু তো হয়েছে তোর সাথে, যা তুই আমাদের কাছ থেকে লুকাচ্ছিস। আরে তেমন কিছু না, আমার মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে না, তাই বলি না। এইটা কোনো কথা? এখন এসব বাদ দে, চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। ক্যান্টিনে বসে আছি, এমা আর ওর বান্ধবীরা আসলো। এমা আমার কাছে এসে বলল, ওই, আমার সাথে কথা বলতে সমস্যা কি? নাকি গার্লফ্রেন্ড নিষেধ করে দিয়েছে কোনো মেয়ের সাথে কথা বলতে? আমার গার্লফ্রেন্ড নেই, আর কখনো ছিলও না। তাহলে সমস্যা কিসের আমার সাথে বন্ধুত্ব করতে? এমনি, আমার ভালো লাগে না। ধ্যাত, খালি দেখো আমার ভালো লাগে না। ভালোভাবে বলছি, আমার সাথে বন্ধুত্ব করবে কিনা? তখন এমার বান্ধবীরা বলল, একটা মেয়ে নিজে থেকে বন্ধুত্ব করতে এসেছে তো, তাই ভাব দেখাচ্ছে। এবার একটু বেশি হয়ে যাচ্ছে মা। তুই এত করে বলছিস, তারপরে ও কি ভাব দেখাচ্ছে দেখেছিস? দেখতেও তো সুন্দর না, তারপরে কি অহংকার। মাথাটাই গরম হয়ে গেছে। চলো তো এখান থেকে। কিছু বললাম না, চুপচাপ শুনে গেলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। আমার অতীত যে কতটা কষ্টের তাদের বলতে চাই না। এমা মেয়েটা অনেক ভালো, তারপরও আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই না। তাদের কথায় খুব কষ্ট পেলাম। আবার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। রিবার করা অপমান আর অত্যাচার চোখের সামনে ভেসে উঠল। কি হলো? কিছু না। এবার তোমার সাথে কথা ছিল। বলো। এখানে না, তুমি কি আজকে শাড়ি পরে নদীর পাড়ে আসতে পারবা? শাড়ি পরে আসতে হবে কেন? আগে আসো, তারপর বলবো। আচ্ছা, আমি যাচ্ছি, বিকেলে দেখা হবে। কি রে, হঠাৎ কি হলো? আমিও তো বুঝতে পারছি না। হয়তো তোকে প্রপোজ করবে। ওই হাদারামকে আমার একদম বিশ্বাস নেই। হ্যাঁ হ্যাঁ, আজকে করবে দেখিস। তাই তো শাড়ি পরে যেতে বললো। কষ্ট করে শাড়ি পরবো। আজকে যদি হাদারামটা প্রপোজ না করে, তাহলে ওর সাথে 1 মাস কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, তাই। বিকেলে শাড়ি পরে নদীর পাড়ে গেলাম। একটা বেঞ্চের উপর বসে আছি, কিন্তু রিহান এখনো আসছে না। এই হাদারামটা যে কখন আসবে আল্লাহই জানে।
হঠাৎ আমার পাশে কিছু ছেলের কথা শুনতে পেলাম। মনে হলো আমাকে নিয়েই বলছে, তাই মনোযোগ দিয়ে ওদের কথা শুনতে লাগলাম। ওদের কথা শুনে তো অবাক হয়ে গেছি, ভাবতে পারছি না কিভাবে কি হলো। দোস্ত, এই মেয়েটাকে কক্সবাজারে দেখছিলাম না? ওই দিন একটা ভালো সুযোগ ছিল, কিন্তু ওই ছেলেটার জন্য কিছু করতে পারি নাই। আমার তো খুবই আফসোস হচ্ছে। মনে হয় না এরকম সুযোগ আর কখনো পাবো। সবকিছু ঠিকই ছিল, কোথা থেকে যে ওই কালো ছেলেটা চলে আসলো। ওই ছেলেটা না আসলে আজ আফসোস করা লাগতো না। ছেলেগুলোর কাছে গিয়ে বললাম, ওই তোরা কাকে নিয়ে বলছিস? কাউকে না। আমি সবকিছু শুনেছি। আমার মনে হচ্ছে তোরা আমাকে নিয়ে কিছু বলেছিস। এর ভিতরে রিহান চলে আসলো। কি হয়েছে রিবা? কোনো সমস্যা? আরে আপু, আপনাকে নিয়ে না। বলবি কি না, তা না হলে খুব খারাপ হবে। আমার বাবা এখানকার বড় রাজনীতিবিদ, বুঝতেই পারছিস কি হবে। বল কি হয়েছিল? আপনাকে এর আগে কক্সবাজারে দেখি একা একা হাঁটতেছিলেন। তারপর আপনাকে পানির সাথে মিশিয়ে ড্রাগ দেই, যার ফলে আপনি প্রায় অচেতন হয়েছিলেন। আমরা এই সুযোগ ব্যবহার করছিলাম। হঠাৎ একটা ছেলে আসে, ছেলেটা অনেক কালো ছিল। আমরা কোনো ঝামেলা চাচ্ছিলাম না, তাই চলে গিয়েছিলাম। তারপর দূর থেকে দেখলাম ছেলেটা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। আমাকে মাফ করে দেন আপু, আর কখনো কোনো মেয়ের সাথে এমন করব না। ওদের কথা শুনে মনে হলো একদম বরফের মতো হয়ে গেছি। মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। বেঞ্চের উপর এসে বসলাম। যে ছেলেটা আমার সম্মান বাঁচালো, আমি তার উপর পশুর মতো অত্যাচার করেছি। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কি হলো রিবা? ও হ্যাঁ, যেটা বলতে তোমাকে ডেকেছি। আই লাভ ইউ। কি হলো, কিছু বলছো না কেন? আর কিছু ভাবতে পারছি না। উঠে তাড়াতাড়ি বাসায় যেতে লাগলাম। হঠাৎ কেউ হাত ধরলো। কি হয়েছে তোমার? হাত ছাড়ো। আমি কিছু বলেছিলাম? কি বলেছিলে? তুমি কিছুই শুনতে পাও নাই? কিসের চিন্তায় মগ্ন ছিলে তুমি? ওই ছেলেগুলো ওইগুলো বলার পর তুমি কি রকম হয়ে গেলে? যে ছেলেটা আমার সম্মান বাঁচালো, আমি তাকে কলেজে সবার সামনে মেরেছি, অপমান করেছি, তার সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছি। কার কথা বলছো তুমি? রবি। কি? হাত ছাড়িয়ে ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে কাঁদতে লাগলাম। আর ওর সাথে করা অত্যাচারের কথা মনে হতে লাগলো। হঠাৎ মা এসে বলল, কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি করেছিস? মায়ের কাছে সবকিছু বললাম। ছি, তুই এত জঘন্য কাজ কিভাবে করতে পারলি? একটা ছেলেকে শুধু শুধু এত অপমান আর এত অত্যাচার কিভাবে করতে পারলি? এখন আমি কি করব মা? ও তো এখান থেকেও চলে গেছে। যা করেছিস তার মাফের অযোগ্য, তারপর ওর কাছে মাপ চাইবি? বিকালে ঘুম থেকে উঠে বাইরে বের হলাম। একা একা হাঁটছি। একটা পার্কের ভিতরে এসে বসলাম। হঠাৎ পিছন থেকে কেউ বলল। সরি। পিছনে তাকিয়ে দেখলাম এমা। সরি কেন? তখন ওদের তোমাকে ওই কথাগুলো বলা হয়তো ঠিক হয়নি, তার জন্য সরি। না, তারা যা বলেছে সব ঠিকই বলেছে। বললাম তো সরি। ওদেরকেও পরে অনেক কিছু বলেছি। কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো? তুমি এমন কেন? শুধু তো বন্ধুই হতে চেয়েছি। তুমি জানো আমি অনেক জেদি, যেটা চাই সেটা না পাওয়া পর্যন্ত পিছু ছাড়ি না। তার জন্যই বুঝি আমার পিছনে পড়ে রয়েছেন? আচ্ছা, আমার বন্ধু হতে চান কেন? কারণ তুমি অন্য সবার থেকে আলাদা। অনেক ভালো একটা ছেলে তুমি। আমি একদমই ভালো ছেলে না, অনেক খারাপ আমি। কে বলেছে? অনেকেই বলেছে। যারা বলেছে তারা সবাই ভুল বলেছে। সবাই তো আর ভুল বলবে না। হুম, সবাই ভুল বলেছে। কি হয়েছে বলতো? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যা মাফের অযোগ্য। কি ভুল করেছিস? কি বলছিস? কিছুই বুঝতে পারছি না। তারপর ওদেরকে সবকিছু বললাম। সব শুনে ওরাও অনেক অবাক হলো। ঠিকানা মতো সবাই মিলে রবির বাসায় গেলাম। কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল। দরজা খুলে আমাকে দেখা মাত্রই আবার দরজা বন্ধ করে দিল। অনেকবার কলিং বেল বাজানোর পর আবার দরজা খুলল। কি চাও তুমি? বিচার তো শেষ। ও তো আর এখানে নেই তোমাকে বিরক্ত করার জন্য। তাহলে কেন এসেছো? তোমার মতো মেয়ের মুখও দেখতে চাই না আমি। এখনই চলে যাও এখান থেকে। আমার ভুল হয়ে গেছে আন্টি, দয়া করে আমাকে মাফ করে দিন। আমাকে রবির সাথে কথা বলতে দিন। অনিচ্ছাকৃতভাবে কিছু করলে সেটা ভুল, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে তাহলে সেটা ভুল কি করে হয়? সবসময় তো আমার ছেলেকে অপমান করতেও কালো বলে মজা করতে।
তারপরও তোমার সম্মান বাঁচিয়েছিলে, কারণ ওকে সেই শিক্ষাই আমরা দিয়েছি। মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয়, তা সে যত বড় অন্যায় করুক না কেন। আর তুমি তার বিনিময়ে ওর উপর জানোয়ারের মতো অত্যাচার করেছো। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে রেখেছো। দয়া করে আমাকে মাফ করে দিন আন্টি, আমি সত্যিই অনেক অনুতপ্ত। আমাকে রবির ঠিকানা দিন, আমি ওর কাছে মাফ চাইবো। তোমার মতো মেয়েকে বিশ্বাস করতে নেই, হয়তো লোকজন নিয়ে গিয়ে আবার আমার ছেলেকে মারতে পারো। এখনই এখান থেকে চলে যাও। এটা বলে দরজা লাগিয়ে দিল। মন খারাপ করিস না, যা হবার হয়ে গেছে, এসব নিয়ে আর চিন্তা করিস না। কিভাবে ভুলে থাকবো বল? চোখ বন্ধ করলেই রবির সাথে করা অত্যাচারের কথা মনে পড়ে যায়। যে করেই হোক ওর কাছে মাফ চাইতেই হবে। এখন কলেজে চল, পরে আবার এখানে এসে দেখবো আন্টি বলে কিনা। কলেজে এসে মন খারাপ করে বসে আছি, হঠাৎ রিহান এসে বলল, কি হয়েছে তোমার রিবা? ঠিক মতো কথা বলছো না কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। তোমাকে নদীর পরে কিছু বলছিলাম, কিন্তু তুমি শুনতে পাওনি, তাই আবার বলছি, আই লাভ ইউ। কি হলো, কিছু বলছো না কেন? দেখো, আমার মন মেজাজ একদম ভালো নেই, আমাকে বিরক্ত করো না। এটা কি বলছো রিবা? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে হঠাৎ কি হলো? আমি এসব নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। এমনিতেই আমি অনেক চিন্তায় আছি। রিহান চলে যাওয়ার পর ওরা বলল, তুই তো রিয়ান ভাইয়াকে ভালোবাসতি, তাহলে এখন তার সাথে এরকম করলি কেন? কি হচ্ছে তোর বলতো? জানি না আমার কি হয়েছে, এখন আমার মনের ভিতর একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, তা হলো রবির কাছে মাফ চাইতে হবে, তাই অন্য সব ভালো লাগছে না। তা রিহান ভাইয়াকে কি বলবি? তুই তো তাকে ভালোবাসতি। জানি না কি বলবো, এটা নিয়ে পরে ভাবা যাবে, এখন ওগুলো বাদ দে। এটা ভাব, কি করে রবির কাছে মাফ চাইবো, ওর সাথে কথা বলা না পর্যন্ত শান্তি পাবো না। ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ এমা আর ওর বান্ধবীরা আসলো। সরি রবি, তোমাকে এইভাবে বলা ঠিক হয়নি। আসলে অনেক রাগ হয়েছিল তোমার উপরে, তাই রাগের মাথায় বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করো না। আরে না, আমি কিছুই মনে করিনি। আচ্ছা, তুমি মেয়েদের সাথে কথা বলতে চাও না কেন? এমনি। কি হয়েছে সেটা যদি না বলো, তাহলে তোমাকে প্রতিদিন বিরক্ত করব। আরে কিছুই হয়নি। তুই বললেই হলো কিছু হয়নি। তাহলে ওদের সাথে কথা বলিস না কেন? বললাম তো, আমার ভালো লাগে না। আর তাছাড়া মেয়েদের সাথে কথা বলতেই আমার ভয় লাগে। এই সমস্যা? তা আমাদের সাথে কথা বলো, দেখবা ভয় কেটে যাবে। তাদের কিভাবে বোঝাবো আমি কোন ভয়ের কথা বলছি? আমি চাই না আমার অতীত কেউ জানুক। কষ্টগুলো মনের ভেতরেই চাপা দিতে চাই। বাসায় এসে ফ্রেশ হলাম, খাওয়ার পর বিছানায় এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম, হঠাৎ ইমরান কল দিল। কি রে, কোথায় তুই? আমি তো বাসায়, তোরা কোথায়? সারাটা দিন বাসায় কি করিস? বাইরে বের হ। আচ্ছা। রেডি হয়ে ওদের কাছে গেলাম। কোথায় যাবি? আরে চল ঘুরে আসি। বিকালে আবার রবির বাসায় গেলাম, কলিং বেল দিলাম। তুমি আবার এসেছো? তোমাকে না বললাম আর না আসতে? আমি সত্যি অনেক লজ্জিত, প্লিজ আমাকে মাফ করে দেন আন্টি, রবির সাথে কথা বলতে দেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, এখনই এখান থেকে চলে যাও। দরজা লাগিয়ে দিল, মন খারাপ করে চলে আসলাম। যা অন্যায় করেছি তার কাছে এগুলো কিছুই না। ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম। এভাবে 10 দিন কেটে গেল। এমা প্রতিদিন আমার সাথে কথা বলতে আসে, আর আমি এড়িয়ে চলি। ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ এমা এসে বলল, কি করো? কিছু না, তুই? এটা শোনার পর এমা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? এর আগে কি আমাকে কখনো দেখোনি? কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো ভেবে পাচ্ছি না। কেন? ভাবছি এটা কি সত্যি তুমি না অন্য কেউ। আমি। আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? তাই তুই করে বলবে। আচ্ছা ঠিক আছে। এমন সময় এমার বান্ধবীরা আর ইমরান, মেহেদি ওরাও আসলো। আমরা কথা বলছি দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন?
তুই ঠিক আছিস তো? ঠিকই আছি। আমার আবার কি হবে? হঠাৎ এই পরিবর্তন হলো কি করে? জানি না। যাক, অবশেষে ওর ভয় কমলো মেয়েদের সাথে কথা বলার। তা এখন কি তোর সাথে শুধু কথা বলবে নাকি আমাদের সাথেও কথা বলবে? সবার সাথেই বলবো। বললেই ভালো। খুব মন খারাপ লাগছে রবির সাথে কথা বলতে না পারার জন্য। প্রতিদিন ওর বাসায় যাই, কিন্তু কোনো লাভ হয় না। এখন আবার আসছি, কিন্তু দরজা খোলার পর তো অবাক হয়ে গেলাম। অচেনা কেউ একজন দরজা খুললো। কাকে চাই? এইটা রবিদের বাসা, তাই না? আমরা গতকাল এই বাসায় উঠছি, আগে যারা ছিল তারা চলে গেছে। কোথায় গেছে বলতে পারবেন? সরি, আমরা জানি না। মন খারাপ করে চলে আসলাম, খুবই অস্থির লাগছে, কান্না করতে ইচ্ছে করতেছে। মন খারাপ করিস না রিবা। আমরা ওকে অবশ্যই খুঁজে পাবো। ক্যাম্পাসে এসে বসে আছি, হঠাৎ রিহান এসে বলল, তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ কি না? জানি না। জানি না মানে? দেখো, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, আরো রাগিয়ে দিও না আমায়। রাগ তো তোর রাগ, তোর মতো মেয়ের পিছনে একটু বেশি সময় দিয়েছিলাম, তাই এমন ভাব দেখাচ্ছিস। আরে তোর মতো মেয়ে জীবনে কত যাবে আসবে, আর তোর কি মনে হয় তোর জন্য আমি পাগল? মোটেও না। রিলেশন তো এখনো অনেকের সাথেই আমার, তোকে শুধু ভোগ করতে চেয়েছিলাম। আর ওই কালো ছেলেটার জন্য তো মন খারাপ করার কি আছে? তুই তো ওকে কলেজ থেকে বের করে দিয়েছিলি, ফালতু একটা ছেলে। অনেক বলেছিস, আর না। অবশেষে তোর আসল রূপটাই বেরিয়ে আসলো, অসভ্য। অবশ্য ভালোই হয়েছে। আর ও ফালতু ছেলে না, তুই ফালতু ছেলে। ও কালো হলেও তোর থেকে ভালো। যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসবি না। কত বড় ভুল করতে গেছিলাম আমি। ওই দিন যদি পার্কে ওইসব না শুনতাম, তাহলে ওর আসল রূপটা জানতেই পারতাম না। তুই রিহানকে মেরেছিস, তোকে খারাপ বলেছে তার জন্য না, রবিকে খারাপ বলেছে তার জন্য। রবিকে খারাপ বলেছে তার জন্য। জানি না রবি আমাকে কখনো মাফ করবে কিনা। রবিকে এখন কোথায় খুঁজবো বল? ওর বাবা মা তো বাসা ছেড়ে চলে গেছে। চিন্তা করিস না, কোনো না কোনো উপায় ঠিকই বের হবে। তুই রবিকে ঠিকই খুঁজে পাবি। আচ্ছা, সাব্বিরের কাছে বলে দেখি, ও তোর বন্ধু ছিল, তাই ওর সম্পর্কে হয়তো কিছু জেনে থাকবে। চল তাহলে ওকে বলে দেখি। সাব্বিরের কাছে গিয়ে সবকিছু বললাম। তুমি এটা কিভাবে করতে পারলে? শুধু শুধু ওকে মারলে। ও আমাদের কখনো মাফ করবে না। আমি ওর বন্ধু হয়ে ওকে বিশ্বাস করলাম না। কেমন বন্ধু আমি? যেভাবেই হোক রবির কাছে মাফ চাইতে হবে। ওর বাসায়ও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আর এখন তো ওরা বাড়ি ছেড়েই চলে গেছে। কি করব ভেবে পাচ্ছি না। প্লিজ তুমি কিছু করো। ওর নাম্বার ছিল আমার কাছে, কল দিয়ে দেখতেছি। রবির নাম্বারে কল দিলাম, কিন্তু বন্ধ। আবার দিলাম, তাও লাভ হলো না। অন্য নাম্বার দিয়েও দিয়ে দেখলাম, কিন্তু একই অবস্থা। মনে হয় ও সিম পরিবর্তন করেছে। তাহলে কি ওকে আমরা কখনো খুঁজে পাবো না? জানি না, তবে আমরা খুঁজতে থাকবো। ওর সাথে যা অন্যায় হয়েছে তার জন্য মাফ চাইতে হবে। 1 মাস কেটে গেল। ঘুমিয়েছিলাম। হঠাৎ কে যেন ঘুমের ব্যাঘাত ঘটাতে কল দিল। নাম্বার না দেখে রিসিভ করলাম। কই তুই? আমি তো বাসায়। আপনি কে? আমি কে তা আজকে তোকে দেখাবো। আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা, আর তুই ঘুমাচ্ছিস? সরি, আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন। এটা বলেই কল কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর কেউ এসে ঘুম ভাঙালো। তাকিয়ে দেখলাম এমা। ওকে দেখেই তো অবাক হয়ে গেছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। এমা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তুই আমার রুমে কেন? তোরে মারতে এসেছি। আজকে না ঘুরতে যাওয়ার কথা, আর তুই ঘুমাচ্ছিস কেন? সরি রে, আমার মনে ছিল না। একবার কল দিলেই হতো। আজকে যে তোর কি করব। এটা বলেই এমা আমাকে মারতে লাগলো। আরে মারছিস কেন? তোরে কল দিছিলাম আর তুই বলছিলি আমি কে। সরি,
আপনি ভুল নাম্বারে কল করেছেন। সরি, ঘুমের মধ্যে ছিলাম তাই। আর এই জন্য তুই বাসায় চলে আসবি? মা আমি কি ভাববে বলতো? কিছুই ভাববে না, তাদের কাছে বলে এসেছি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিন। রেডি হয়ে এমার সাথে বেরিয়ে পড়লাম। আমি যাওয়ার পরই বন্ধুরা সবাই বলতে লাগলো, অবশেষে মহারাজ আসলেন। আপনাকে তো আবার বাসা থেকে ডেকে আনতে হয়। আরে ঘুমিয়েছিলাম, তোরা তো জানিস ঘুমের সময় আর কিচ্ছু মনে থাকে না আমার। হয়েছে, এখন আর ভাষণ দেওয়া লাগবে না। এখন চল তো। বাইকে করে ঘুরতে গেলাম। এভাবে 1 মাস কেটে গেল। কখন যে এমাকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। ওর সাথে থাকলে এতটা খুশি থাকি, মনে হয় যেন দুনিয়ার সবকিছু ভুলে গেছে। কখনো ভাবিনি জীবনে এই রকম বন্ধু পাবো। সবসময় ভাবতাম আমি সব জায়গায় অপমানিত হব, কিন্তু এখানে আসার পর সেই ভুল ধারণাটা চলে গেছে। কিন্তু অনেক ভয় হচ্ছে, এমাকে ভালোবাসার কথা বললে যদি ও আমাকে ভুল বোঝে, আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয়। আমি চাই না ভালোবাসার কথা বলে ওর সাথে বন্ধুত্ব নষ্ট করতে। বিকালে ইমরান আর মেহেদির সাথে বাইরে আড্ডা দিচ্ছি। কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি সমস্যা বলতো? আমি একজনকে ভালোবেসে ফেলেছি। এটা তো খুশির খবর। এতে মন খারাপের কি আছে? ভয় হচ্ছে যদি সে আমাকে ভুল বোঝে। ভুল বুঝবে কেন? কার কথা বলছিস বলতো তুই? আমি এমাকে ভালোবেসে ফেলেছি দোস্ত। ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওকে বলতেও পারছি না। এত ভয়ের কি আছে? আমার মনে হয় ও তোকে ভালোবাসে। আমারও সেটা মনে হয়। যদি ভালো না বাসে তখন? আরে, তখন যা হবে দেখা যাবে। তুই তোর ভালোবাসার কথা ওকে বলে দে। বুঝতে পারছি না কি করব। যদি ও আমাকে শুধু বন্ধুই ভাবে, তাহলে আমার বলাটা ঠিক হবে না। আমি চাই না ও আমাকে ভুল বুঝুক, ওর ভালোবাসা না পায়, কিন্তু ওর বন্ধু হয়ে সারা জীবন থাকতে চাই। তুই এত বেশি বুঝিস কেন? ও কি তোকে বলেছে ও ভালোবাসে না? আগে ওকে বল, তারপর যা হবার হবে। রবির কোনো খোঁজ পেলি? না রে। কি করব আমি বল? এখন ওর প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছি। ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে। যখন কাছে ছিল তখন ওকে বুঝতে পারি নাই। অনেক অত্যাচার অপমান করেছি, সেগুলো মনে হলে নিজের প্রতি অনেক ঘৃণা হয়। জানি না ওকে কখনো খুঁজে পাবো কিনা, কিন্তু ওর জন্য সারা জীবন অপেক্ষা করব। মন খারাপ করিস না, অবশ্যই খুঁজে পাবি ওকে। কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি সবাই। হঠাৎ এমা এসে বলল, কি খবর সবার? কলেজে আমার জন্মদিন, পার্টি আছে রাতে, সবাইকে কিন্তু আসতে হবে। গিফট না নিলে আসবো? আচ্ছা, আসিস। জন্মদিনের দিন আসলো। প্রথমে যেতে চাইছিলাম না, কিন্তু ইমরান আর মেহেদির জন্য আসতে হলো। আমাকে জোর করে নিয়ে আসলি কেন তোরা? এমাকে প্রপোজ করবি? কি বলিস? আমার ভয় করছে অনেক। দেখ, ভয়ের কি আছে? আগে ওকে বলে তো দেখবি। তোরা যতটা সহজ মনে করছিস ততটা সহজ না। জানি না ও আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমার কাছে অনেক ভয় করছে। কিছুক্ষণ পর এমা কেক কাটলো, সবাইকে কেক খাইয়ে দিল। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।